ওকে, চলো দেখতে শুনতে পাচ্ছ? রেসপন্স করো। ওকে, অনেকে আজকে কম জয়েন করবে, অনেকে অসুস্থ বলছে, অনেকের বিভিন্ন প্রবলেম আছে, এসএমএস করেছে সব। চলো আমরা আজ শুরু করি রুডলফ অ্যান্ড রুডলফ। গত 3 দিন আমাদের ক্লাস হয়নি, তো আজ আমরা শুরু করছি রুডলফ অ্যান্ড রুডলফ। কোয়েশ্চেন্সগুলো অলরেডি ওয়েবসাইটে দেওয়া হয়েছে, তোমরা সলভ করে নিতে পারো। অনেক কিছু বিষয় আজ আমরা বলবো, আলোচনা করব। দু একটা বিষয় হয়তো ছাড়া পড়তে পারে, সেগুলো আমরা আগামীকাল যখন কোয়েশ্চেন সলভ করব তখন আলোচনা করে নেব। কাজে যতটা বলছি সেটা মন দিয়ে ভালো করে শোনার চেষ্টা করো। রুডলফ অ্যান্ড রুডলফ ইন্ডিয়ান পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ নাম। ইন্ডিয়ান পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ নাম বলা যেতে পারে যে এটা দুজন ব্যক্তির নাম। রুডলফ অ্যান্ড রুডলফ, দ্য রুডলফস বলা হয় তাদেরকে, দ্য রুডলফস, ঠিক আছে? তো দুজন ব্যক্তির নাম। এরা যে দুজন ব্যক্তি তারা হচ্ছেন স্বামী স্ত্রী। তারা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন, তারা কেমব্রিজ ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় পড়িয়েছেন, এবং আমরা দেখতে পাবো যে ইন্ডিয়াতে এসে তারা কিন্তু রিসার্চ করেছেন। ফোর্ড ফাউন্ডেশন যে ফাউন্ডেশন তোমরা জানো যে কম্পারেটিভ পলিটিক্সকে ডেভেলপ করার কাজেও সেখানে বড় একটা অবদান ছিল, সেই ফোর্ড ফাউন্ডেশনের একটা বড় তাদের একটা বলা যেতে পারে যে একটা ছিল, মানে একটা কন্ট্রিবিউশনস, মানে বড় ফোর্ড ফাউন্ডেশনের একটা বড় স্কলারশিপ তারা পেয়েছিলেন। তো তাদের টাকায় তারা এখানে এসে, তাদের ফান্ডিংয়ে তারা ইন্ডিয়ান পলিটিক্সের উপরে এসে, ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ইকোনমির উপরে এসে তারা কিন্তু চর্চা শুরু করেছিলেন। এবং তোমরা জানো যে যে সময়ের কথা বলা হচ্ছে, আসলে যে সময় এনারা আসলে চর্চাটা শুরু করছেন, সেই সময় আমরা কম্পারেটিভ পলিটিক্সেও দেখেছি যে সেই সময় কম্পারেটিভ পলিটিক্স বা কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও আমরা দেখতে পাবো যে সেই সময় শুরু হলো বিভিন্ন দেশগুলোর উপর নতুন নতুন ডিসকাশনস, নতুন নতুন চর্চা, নতুন নতুন রিসার্চ কিন্তু শুরু হলো। এবং শুরু এই কারণেও হয়েছিল, জানো যে এই দেশগুলো ছিল সেই দেশগুলো যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে স্বাধীনতা লাভ করেছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে স্বাধীনতা লাভ করেছে, এবং তারা যখন স্বাধীনতা লাভ করেছে তখন তারা নিজেদের মতো করে নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, নিজেদের পলিটিক্যাল সিস্টেম, নিজেদের ইকোনমিক সিস্টেম, নিজেদের সোশ্যাল সিস্টেম, কালচারাল সিস্টেম, সমস্ত কিছুকে তারা ভ্যালুস দিয়ে নিজেদের মতো করে একটা স্টেট ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছে, একটা স্টেটের কনসেপ্টকে তারা কিন্তু ডেভেলপ করেছে। এবং যে কনসেপ্টটা ছিল সেই সময় আমরা দেখতে পাবো, বিশেষ করে সেই সময়কার যে সমস্ত সায়েন্টিফিক যে সমস্ত মডেলসগুলো ছিল, যে সমস্ত বলা যেতে পারে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যেগুলো আমরা পড়ে আসলাম, যে বিভিন্ন সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেশনের মডেলসকে বা প্রিন্সিপালসকে সেখানে অ্যাডপ্ট করে বিভিন্ন দেশগুলো যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো ডেভেলপ করেছিল তাদের নিজেদের ইকোনমিকে, তাদের নিজেদের পলিটিক্সকে, তাদের নিজেদের সোসাইটিকে, নিজেদের কালচার্সকে, যেভাবে তারা অনেক বেশি সায়েন্টিফিক করে তুলেছিল, এই সমস্ত দেশগুলোতে তোমরা দেখতে পাবে যে এই ধরনের কোনো ট্রেন্ড বিশেষভাবে দেখতে পাওয়া যায়নি। তারা একটা বিকল্প মডেল সেখানে কিন্তু গ্রহণ করেছিল, এবং সেখানে ইন্ডিয়া একটা কিন্তু বড় জ্বলন্ত নাম ছিল, বড় একটা কিন্তু বলা যেতে পারে যে একটা বড় নক্ষত্র ছিল, যাকে দূর থেকেই পরিষ্কারভাবে দেখা যেত যে তার যে ইকোনমি, তার যে পলিটিক্স, তার যে হিস্ট্রি বলবো না, তার যে পলিটিক্স, তার ইকোনমি, তার যে কালচার, তার অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত কিছু কিন্তু ডিফারেন্ট। এবং তোমরা কম্পারেটিভ পলিটিক্সে বা কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ফ্রেডরিক্সে পড়েছো, তোমাদেরকে পড়ানো হয়েছে ফ্রেডরিক্স সম্পর্কে। তো ফ্রেডরিক্স সম্পর্কে পড়াতে গিয়ে তোমাদের এটাও বলা হয়েছিল যে এই সমস্ত দেশগুলির এক ধরনের ফিউশনস দেখা গেছে, এই সমস্ত দেশগুলিতে একটা ট্রানজিশন দেখা গেছে, তারা এগ্রিকালচারাল থেকে ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে। সো আগে থিওরিটিক্যাল পার্টগুলো বুঝে নাও, তারপরে আমি এখানে তোমাদের একেবারেই আমরা মানে বেসিক কনসেপ্টে ঢোকার চেষ্টা করবো, একেবারে হিট করবো আমরা রুডলফ অ্যান্ড রুডলফের আলোচনায়। সো আমরা দেখেছি যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকমই, যে যখন এই ধরনের একটা রিভলিউশন চলছে, যে নতুন করে এখন কি করা দরকার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্ডিয়ান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা পলিটিক্সকে বা বিভিন্ন যে থিওরিজগুলো আছে, যে ডমিনেন্ট থিওরিজগুলো আছে, সেগুলোকে চ্যালেঞ্জ করতে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন যে সমস্ত থিওরিজগুলো উঠে আসছে সেগুলো। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে একটা চর্চা শুরু হয়েছিল, এবং আমরা দেখতেই পাচ্ছি যে চর্চাটা শুরু হচ্ছে সেই সময়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে গোটা বিশ্বজুড়ে একটা বড় যুদ্ধ কিন্তু ইতিমধ্যে সংগঠিত হয়েছে, এবং তার রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপিং কান্ট্রিজগুলো আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কলোনিজগুলো বিভিন্ন দেশের আন্ডারে ছিল, যারা কলোনি হিসেবে তারা স্বাধীনতা লাভ করছে, এবং সেখান থেকে তারা স্বাধীনতা লাভ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে তারা কমপ্লিটলি তারা কিন্তু সেই মডার্ন যে প্রসেস যেটা ছিল, সায়েন্টিফিক যে প্রসেস ছিল, যেটা ওয়েস্টের যে মডেল যেটা ছিল, সেটাকে তারা কিন্তু অ্যাডপ্ট করছে না। এবং তাদের যে সমস্ত থিওরিজগুলো ছিল, যে কমপ্লিট লিবারাল থিওরি কিংবা সোশ্যালিস্ট থিওরি, কমপ্লিট মানে মডার্ন থিওরির মধ্যে তোমরা সোশ্যালিজমকেও পাবে, মডার্ন থিওরির মধ্যে তোমরা লিবারালিজমকেও পাবে,
তো না তো কমপ্লিট সেখানে লিবারালিজম, না তো সেখানে কমপ্লিট সোশ্যালিজম, এই সমস্ত থিওরিজগুলোকে কোনো রকমভাবে এই ডেভেলপিং কান্ট্রিজগুলো কিন্তু অ্যাডপ্ট করছে না। অনেকগুলো দেশের কথা বলতে পারি আমরা সেখানে জ্বলন্ত নাম, এবং ইন্ডিয়া সেখানে একটা বড় নাম। তো আমরা দেখতে পাবো যে ইন্ডিয়া এবং এই সমস্ত ইন্ডিয়ার মতো আরও ডেভেলপিং কান্ট্রিজগুলো যেগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের রেজাল্ট হিসেবে বেরিয়ে আসলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের রেজাল্টের মানে রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই দেশগুলো স্বাধীনতা লাভ করেছে, স্বাধীনতা তারা পেয়েছে। তো এই দেশগুলোতে আমরা দেখেছি একটা বিকল্প মডেল, এবং যে মডেলটাকে বলা যেতে পারে ডেভেলপমেন্টাল মডেল। তোমাদের ডেভেলপমেন্টাল থিওরিও আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়িয়েছি, ডেভেলপমেন্টাল অ্যাডমিনিস্ট্রেশনের মডেল আমি পড়েছি, যেটা ইন্ডিয়ান স্কলারেরই একটা তৈরি করা একটা টার্মিনোলজি ছিল। মনে করতে পারছো নিশ্চয়ই ইউএল গোস্বামীর কথা, তাই তো? তো ইউএল গোস্বামীর কথা নিশ্চয়ই মনে করতে পারছো। তো সেখানে তোমাদের আমি এগুলো পড়িয়েছি, তোমাদের আমি এগুলো বলেছি যে এই সমস্ত দেশগুলি যখন একটা বিকল্প মডেল গ্রহণ করার চেষ্টা করছে তখন সেটা তারা বেস করেছে অফকোর্স সবার আগে যেটাকে ভ্যালুস দিয়েছে, এবং ভ্যালুস তাদেরকে দিতে হয়, ভ্যালুস দেওয়াটা বাধ্য, মানে দিতে তারা বাধ্য। এবং এটা 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 যে কমপ্লিটলি আমরা বলতে পারি যে এটা ডেভেলপিং মডেল, কিংবা এটা আমরা বলতে পারি যে একটা একটা বিকল্প মডেল, তা নয়, এটা একটা ইউনিভার্সাল মডেল। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো দেশের অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো দেশের কালচার, যে কোনো দেশের হিস্ট্রি, যে কোনো দেশের পলিটিক্স, যে কোনো দেশের ইকোনমি, সেটা কিন্তু ডেভেলপ করে তার নিজের দেশের এনভায়রনমেন্টের উপর বেস করে। এনভায়রনমেন্ট, পরিবেশ। তো পরিবেশ বা জলবায়ু, তার যে ধরনের জলবায়ু আছে, তার যে ধরনের পরিবেশ আছে, তার যেভাবে জিওগ্রাফিক্যাল তার যে লোকেশনস আছে, সেটার উপর বেস করে কি হয়, তার নিজের দেশের এই সমস্ত কিছু কিন্তু ডেভেলপ করে। এটা আমরা জানি, আমরা ফ্রেডরিক্স পড়তে গিয়ে পড়েছি। ফ্রেডরিক্স যখন ইকোলজিক্যাল অ্যাপ্রোচের কথা বলছেন তখন তিনি কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে কম্প্যারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে এস্টাবলিশ করতে গিয়ে তিনি ইকোলজির উপরে জোর দিচ্ছেন, বলার চেষ্টা করছেন যে এক একটা দেশের ইকোলজি এক এক রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সেখানে কিন্তু তৈরি করেছে। সো প্রত্যেকটা দেশে এই ভিন্নতাগুলো দেখতে পাওয়া যাবে, এবং ডেভেলপিং কান্ট্রিজগুলোর মধ্যে এক ধরনের একটা হোমোজেনাস বা একটা ইন্ডিজেনাস বা বলতে পারো যে একটা মোনোটোনাস এই ধরনের সিস্টেমগুলো দেখতে পাওয়া যাবে, অর্থাৎ একই রকমের একটা প্যাটার্ন দেখতে পাওয়া যাবে, এবং সেটা তাদের স্বদেশীয় প্যাটার্ন। তবে তারা কমপ্লিটলি যে সে স্বদেশীয় প্যাটার্নটাকে ফলো করেছে সেটাও পরিষ্কার করে বলা যাবে না, তার কারণ কোথাও গিয়ে তারা তাদের যে নিজেদের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে তারা যেভাবে প্রভাবিত হয়েছে, মডার্নাইজেশনের দ্বারা যেভাবে তারা প্রভাবিত হয়েছে, তাদের হিস্ট্রির সঙ্গে যেভাবে মডার্ন সিস্টেম যেভাবে একটা পার্ট হয়ে উঠেছে, একটা বাস্তব সত্য হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে কাল্টিভেশনস বা এখানে প্র্যাকটিস হওয়ার ফলে, কাজে কমপ্লিটলি তারা সেটাকে কিন্তু ইগনোর করতে পারেনি, তারা সেটাকেও কিন্তু প্র্যাকটিস করতে, কাল্টিভেট করতে কিন্তু বাধ্য হয়েছে। সো দেয়ারফোর আমরা এখানে দেখতে পাবো যে তাদের বক্তব্য হচ্ছে যে এই ডেভেলপিং কান্ট্রিজগুলিতে এক ধরনের নতুন প্যাটার্ন দেখা যাচ্ছে, এবং সেই প্যাটার্নটা হচ্ছে যে অফকোর্স সেটা কিন্তু এক ধরনের বিকল্প প্যাটার্ন। কার থেকে বিকল্পটা হচ্ছে মডার্নিজমের থেকে বিকল্প প্যাটার্ন, ওয়েস্টার্নাইজেশনের থেকে বিকল্প প্যাটার্ন, ইউরোপের যে সেন্ট্রালাইজেশন তার থেকে একটা বিকল্প প্যাটার্ন, বা ইউরোপের যে সেন্ট্রিসিজম তার থেকে একটা বিকল্প প্যাটার্ন, এবং আমরা দেখতে পাবো যে তার সাথে সাথে আমরা দেখতে পাবো যে লিবারেল এবং সোশ্যালিস্ট যে পলিসি সেগুলোর থেকে একটা বিকল্প প্যাটার্ন বা একটা বিকল্প মডেল হচ্ছে কিন্তু এই সমস্ত দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি, এবং অফকোর্স এটাকে বলা যায় ডেভেলপমেন্টাল মডেল। তো এই বিভিন্ন থিওরিজগুলো আমরা বিভিন্ন সময় পড়ে এসেছি, তোমরা জানো। তো এই রিভলিউশনসটা মোটামুটিভাবে শুরু হয়েছে, তোমরা জানো যে 50s পর থেকে এই রিভলিউশনসটা শুরু হয়েছে। তার অন্যতম কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং তার যে আউটকাম। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পেয়েছি যে এখানেই একটা বড় একটা কম্প্যারেটিভ স্টাডি করার একটা জায়গা খুঁজে পেয়েছিল কিন্তু বলা যেতে পারে, বা একটা জায়গা হিসেবে বা অঞ্চল হিসেবে খুঁজে নিয়েছিলেন যে দেশটাকে রুডলফ, সেটা হচ্ছে ইন্ডিয়া। তারা দীর্ঘদিন সেখানে বড় মাপের গবেষক তো ছিলেন, তারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তারা কেমব্রিজ ইউনিভার্সিটিতেও শিকাগোতে তারাও দীর্ঘদিন ধরে পড়িয়েছেন, কিন্তু এখানে এসে তারা কিন্তু গবেষণা করেছেন। তারা ফোর্ড ফাউন্ডেশনের তারা কিন্তু একটা স্কলারশিপ পেয়েছিলেন। এরা ছিলেন স্বামী স্ত্রী, খুব বেশি বয়সের পার্থক্য তাদের ছিল না, মোটামুটি সেম এজই তারা ছিল, এবং স্বামী স্ত্রী তারা দুজনে এসেই তারা কি করেছেন, ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান কাস্ট সিস্টেম, ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম, ইন্ডিয়ান কালচারাল সিস্টেম এবং সমস্ত কিছুর উপরে তারা কিন্তু এক ধরনের একটা পর্যবেক্ষণ, একটা গবেষণা, একটা অ্যানালিসিস, এই সমস্ত কিছুর কাজগুলো কিন্তু তারা করেছেন, এবং তারা বোঝার চেষ্টা করেছেন এইরকমভাবে। কাজে বুঝতেই পারছো যে ফোর্ড ফাউন্ডেশন একটা বড় ধরনের একটা ইকোনমিক অর্গানাইজেশন, একটা বিজনেস অর্গানাইজেশন, তারা যখন ইনভেস্ট করছে তখন তারা কোথাও গিয়ে এটা বোঝার চেষ্টা করছে যে ইন্ডিয়ার ফিচার্সটা কী ধরনের আছে, এবং কিভাবে সেখানে কী ধরনের অবস্টেকলস সেখানে আসতে পারে, কী ধরনের সিস্টেম, সোসাইটি সিস্টেম সেখানে আছে, সোসাইটাল সিস্টেম আছে, কী ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ, ইকোনমিক, পলিটিক্যাল সিস্টেম আছে, এবং কীভাবে সেখানে বিজনেস করা যায়।
তো অফকোর্স এটা বুঝতেই পারছো যে একটা বিজনেস পার্সপেক্টিভ থেকে এটা হয়তো করা হয়েছে বটে, বাট এটা আলটিমেটলি কিন্তু ইন্ডিয়ার যে তার যে 1947 থেকে এখনো পর্যন্ত বলা যেতে পারে, তারা তো মারা গেছেন যেমন 2015 সালে 16 সালে, তো এই এখনো পর্যন্ত 15-16 সাল পর্যন্ত তারা দেখতে পাবো যে ইন্ডিয়ার উপরে একটা বড় ধরনের গবেষণা করেছেন এবং ইন্ডিয়ান ইকোনমি, হিস্ট্রি, কালচার, সোশ্যাল সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্স সমস্ত কিছুর উপরে তারা কি করেছেন, তার যে ইভলিউশন সেটাকে কিন্তু দেখানোর কাজটা করেছেন, গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন। এবং এখনকার দিনে আমরা যখন ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে চর্চা করছি এবং এই সমস্ত কিছু ফিল্ড নিয়ে যখন চর্চা করছি, কোথাও গিয়ে তারা তখন সেখানে কিন্তু একটা 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 স্ট্যাবলিশড একটা ডমিনেন্ট থিঙ্কার্সের পজিশনে কিন্তু উঠে আসে। তো এখানে আমরা দেখতে পাবো এই যে দুজন স্বামী স্ত্রী, তাদের একটা বড় একটা কাপল, তাদের একটা বড় ধরনের অবদান ইন্ডিয়ান পলিটিক্সে আছে, ইন্ডিয়ান ইকোনমিক্সে আছে স্টুডেন্টদের কাছে, যে স্টুডেন্টরা এটা কিন্তু বুঝতে পারে, ইন্ডিয়ান স্কলার্সরা যারা গবেষণা করছে তারা তাদের দেখানো রাস্তা বা তাদের যে গবেষণার যে রেজাল্ট সেটাকে তারা অধ্যয়ন করার মধ্য দিয়ে এই ইভলিউশনসটাকেও কিন্তু বুঝতে পারে এবং তার যে ক্যারেক্টারিস্টিক্স, তার যে ইউনিক ফিচার্স ইন্ডিয়ার ইকোনমি থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলো কিন্তু বুঝতে সক্ষম হয়। তো বুঝতেই পারছো যে কত বড় একটা অবদান তাদের আছে আমাদের ইন্ডিয়ান পলিটিক্স, ইকোনমি, কালচার, হিস্ট্রি, সোসাইটি সমস্ত কিছুর উপরে। সো আমাদেরকে এই কারণেই কিন্তু এটা পড়তে হচ্ছে। সো আমরা যখন এই দুজন কাপলসের এই একজন কাপলসের যখন আমরা এই একটি কাপলসের যখন আমরা অবদান সম্পর্কে পড়ছি, তখন সবার আগে তোমরা জানবে তোমরা যে এরা এখানে এসে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে, সে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে হচ্ছে যেমন এখানে একটা গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে দ্য মডার্নিটি অফ ট্র্যাডিশন। দ্য মডার্নিটি অফ ট্র্যাডিশন পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া 1967 একটা বিখ্যাত তাদের রচনা ছিল, একটা লেখা ছিল, যে লেখার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা ইন্ডিয়াতে যে ধরনের ট্র্যাডিশন সিস্টেমকে যেভাবে মডার্নাইজ করা হয়েছে, ট্র্যাডিশনসকে যেভাবে মডার্ন একটা একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, একটা শেপ দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো তো কমপ্লিটলি মডার্ন বলবো না, বরং ট্র্যাডিশনাল সিস্টেমটাকে তারা বজায় রেখেছে। তাদের বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়া এখানে আমরা দেখতে পাবো যে কমপ্লিটলি ওয়েস্টার্ন মডেলটিকে ফলো করেনি, কোনো রকমভাবে তারা কিন্তু এখানকার যে সব সিস্টেম আছে সেটাকে চেঞ্জ করে ফেলেনি। এখানে তারা কি করেছে না, ট্র্যাডিশনাল সিস্টেমটিকেই বা ট্র্যাডিশনাল সিস্টেমের যে অংশ হিসেবে যে বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো আছে সেই ইনস্টিটিউশনসগুলোকেই তারা ক্যারি ফরওয়ার্ড করেছে এবং সেগুলোকেই তারা মডার্নাইজ করেছে, সেগুলোর মধ্যেই মডার্নাইজেশনস করার চেষ্টা করেছে। অর্থাৎ স্ট্রাকচারটা একই রেখে সেটার মধ্যে মডার্নাইজ সিস্টেমকে প্র্যাকটিস করার মধ্য দিয়ে নিজস্বতাটাকে বজায় রাখার চেষ্টা যেমন করেছে, তেমনি সেটাকে তারা সায়েন্টিফিকও করার চেষ্টা করেছে, সেটাকে তারা কিন্তু অনেক বেশি বলা যেতে পারে বাস্তবিক করার চেষ্টা করেছে এবং তার মধ্য দিয়ে তাদের নিজেদের নিজেদের যে স্বকীয়তা, তাদের নিজেদের যে সেখানে একটা একটা যে ইন্ডিজেনাস একটা যে ব্যাপার আছে সেটাকে তারা কিন্তু কন্টিনিউ করতে পেরেছে। তো এই সমস্ত বিষয়গুলো তাদের আলোচনার মধ্যে কিন্তু উঠে এসেছে। তো তারা এখানে পরিষ্কার করে বলেছে যে ওয়েস্টার্ন মডেলগুলো যেগুলো সবসময় চিন্তা ভাবনা করে, ওয়েস্টার্নাইজেশনের যে মডার্ন কনসেপ্ট, বা ওয়েস্টের যে মডার্ন কনসেপ্ট বা মডার্নাইজেশন যে প্রসেস, তো বা মডার্ন যে সমস্ত থিওরিজগুলো আছে, তাদের মেইন আর্গুমেন্টটা হচ্ছে এটাই যে ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ লাইক আওয়ার সেলফস দেন ইউ হ্যাভ টু চেঞ্জ লাইক আওয়ার সেলফস অ্যাজ ওয়েল। যে তুমি যদি তোমার নিজেকে যদি আমাদের মতো পরিবর্তন করতে, আমাদের মতো যদি তুমি তোমার নিজের উন্নতি করতে চাইছো, তাহলে তোমাকে আমাদের মতো করে তোমাকে বদলাতে হবে। ওয়েস্টার্ন মডেলগুলো আমরা দেখতে পাবো যে ওয়েস্টার্ন ইনস্টিটিউশনস থেকে শুরু করে মানে পলিটিক্যাল, লিগাল, কালচারাল, সোশ্যাল সমস্ত কিছু ইনস্টিটিউশনসগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে এক ধরনের ডেমোক্রেটিক প্রসেস এসেছে তো ঠিকই, আবার ডেমোক্রেটিক প্রসেসে আসার সঙ্গে সঙ্গে তারা সেখানে অনেক সায়েন্টিফিক সিস্টেমটিকেও ইনকর্পোরেট করেছে, আবার সেটার মধ্যে দিয়ে তারা অনেক বেশি কি করেছে না, অনেক বেশি ডাইনামিক হওয়ার চেষ্টা করেছে, চেঞ্জ করার চেষ্টা করেছে, অর্থাৎ চেঞ্জ ওরিয়েন্টেড একটা অ্যাপ্রোচ তারা কিন্তু অ্যাডপ্ট করেছে এবং সেটার মধ্যে দিয়ে তারা নিজেদের মধ্যে পরিবর্তনটা করেছে। আমরা এখানে দেখতে পাবো যে তারা যখন এই কথাগুলো বলার চেষ্টা করছে, তখন বলছে যে ইন্ডিয়ার সেই ধরনের কিন্তু কোনো গ্রো হয়নি, ইন্ডিয়া সেই রকমভাবে নিজেকে বদলায়নি। ইন্ডিয়া তার নিজের যে ট্র্যাডিশনাল সিস্টেমগুলো আছে সেগুলোকে বজায় রেখেই সে কিন্তু নিজের মধ্যে একটা ডেমোক্রেটিক প্রসেসকে অ্যাডপ্ট করার মধ্য দিয়ে কি করেছে না, নিজের একটা পরিবর্তন ঘটাতে কিন্তু সক্ষম হয়েছে, নিজেকে ডেভেলপ করতে সে কিন্তু সক্ষম হয়েছে। তো সেই কথাগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। উদাহরণ হিসেবে এখানে বলতে পারো যে কাস্ট সিস্টেম যে ভীষণ রকমভাবে যে এখানে মানে এলিমিনেট হয়ে গেছে কমপ্লিটলি, সেখানে মানুষ মডার্ন প্রসেসে চলে গেছে তা কিন্তু নয়। এখনো পর্যন্ত তোমরা এই কাস্ট সিস্টেমকে কিন্তু তোমরা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পজিশনে কিন্তু দেখতে পাবে। কাস্ট সিস্টেম পজিশনকে গুরুত্বপূর্ণ একটা পজিশনে দেখতে পাবে যে কাস্ট একদিকে এখানে ডমিনেন্ট পজিশনে আছে, কাস্টকে বেস করে মানুষ এখানে সমাজ এখানে পরিচালিত হচ্ছে, সমাজ এখানে তার অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাচ্ছে। প্যারালালি আমরা দেখতে পাবো যে সেই কাস্ট সিস্টেমের মধ্যে কিছু রিফর্মসও নিয়ে আসা হচ্ছে, কমপ্লিট এখানে পরিবর্তন নয় বরং কিছু গ্র্যাজুয়াল রিফর্মস নিয়ে আসা হচ্ছে,
ডেমোক্রেটাইজেশন করা হচ্ছে এবং ধীরে ধীরে কি করা হচ্ছে, নিজেদের যে আইডেন্টিটি, নিজেদের যে সেখানে একটা ইন্ডিজেনাস যে সিস্টেম, সেগুলোকেও কিন্তু বজায় রাখা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো এই গ্রন্থটির মধ্যে দিয়ে তারা বোঝাতে চাইছে যে ট্র্যাডিশন সিস্টেমেরই তারা একটা মডার্ন ভার্সন বের করেছে। ট্র্যাডিশনসকে তারা ছুঁড়ে ফেলে দেয়নি কমপ্লিটলি, বরং বলা যেতে পারে ট্র্যাডিশনের সেই বাক্সটিকে তারা রেখে দিয়ে তার মধ্যে তার এলিমেন্টসগুলোর মধ্যে কিছু একটু, তার ফর্মুলাগুলোর মধ্যে একটুখানি অদল বদল ঘটিয়েছে, কিছু জাস্ট একটু হয়তো রিফর্মস করেছে, একটু চেঞ্জ করেছে। এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে তারা কি করেছে না, অনেক বেশি ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ডেভেলপমেন্টটা ঘটাতে কিন্তু সক্ষম হয়েছে। তো এই সমস্ত কথাগুলো তোমরা কিন্তু এখানে শুনতে পাবে তাদের মুখ থেকে। তোমরা এখানে দেখবে যে দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বই যেটা পরীক্ষায় একাধিকবার এসেছে, সেটা হচ্ছে যে ইন পারসুইট অফ লাক্সমি দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ইন্ডিয়ান স্টেট, 1887-এ প্রকাশিত হয়েছিল এই বইটি। এই বইটিতে আমরা দেখতে পাবো যে তারা বুলক কাট ক্যাপিটালিজমের কথা বলেছে। বুলক কাট ক্যাপিটালিজম কি আমি তোমাদের কিছুক্ষণ বাদেই বলবো। যাই হোক, এখানে তারা এটা বলার চেষ্টা করেছে কি, যে ইন্ডিয়া এক ধরনের একটা কম্প্যাশনেট স্টেটের আইডিয়াকে সেখানে অ্যাডপ্ট করেছে। কম্প্যাশনেট স্টেট মানে হচ্ছে সহানুভূতিশীল রাষ্ট্র, সহানুভূতিশীল রাষ্ট্র মানে এখানে সমস্ত কিছু সংমিশ্রণ হয়েছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাবো কি, তাদের বক্তব্য হচ্ছে যে কম্প্যাশনেট স্টেটের আইডিয়ার মধ্য দিয়ে তারা যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে এখানে যেমন ওয়েস্টার্ন মডেলে যেমন একটা মার্কেট কালচার গড়ে উঠেছে, মার্কেট ইকোনমির কনসেপ্ট গড়ে উঠেছে, যে মার্কেটের সেখানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে সেখানে ইকোনমি রান করছে, সোসাইটি রান করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম রান করছে, এবং পলিটিক্সও সেই রকমভাবে নিজেকে বদলে নিচ্ছে। পলিটিক্যাল কালচার বা পলিটিক্যাল সিস্টেম সেইভাবে কিন্তু শেপ দিচ্ছে নিজেকে। তো এই জিনিসগুলো আমরা ওয়েস্টার্ন মডেলে দেখতে পাবো। এখানে তারা বলার চেষ্টা করছে যে এই কম্প্যাশনেট কালচারের কনসেপ্টটা হচ্ছে এই ধরনের, যে কমপ্লিটলি তারা ওই মডেলটিকে ফলো করেনি, যে সেখানে মার্কেট কালচার যেটা হয়তো অনেক বেশি সেখানে লাভ লোকসানের উপর দাঁড়িয়ে আছে, সেটা অনেক বেশি হয়তো ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর দাঁড়িয়ে আছে, সেখানে পুরোটাই হয়তো ক্যালকুলেশনের উপরে দাঁড়িয়ে আছে, সায়েন্সের উপরে দাঁড়িয়ে আছে, লজিকের উপরে দাঁড়িয়ে আছে। না, কমপ্লিটলি সেটা নয়। তাদের মধ্যে একটা সহানুভূতিশীলতা কাজ করছে। সহানুভূতিশীলতা কীরকম? সহানুভূতিশীলতা এই ধরনের যে মার্কেটের একটা ডিমান্ড আছে, ঠিক ডিমান্ডগুলো তারা সেই রকমভাবে ফুলফিল করছে। প্যারালালি এখানকার জনগণের যে একটা ডাইভার্স একটা যে কালচারস আছে, ডাইভার্স যে এখানে একটা জনসংখ্যা আছে বা গরিবের সংখ্যা যে এরকমভাবে আছে, এই গরিব মানুষরা সেখানে কিন্তু তারা কমপ্লিট মার্কেট ইকোনমির কনসেপ্টে সার্ভাইভ করতে পারে না। এরা রাতারাতি মারা পড়ে, এরা রাতারাতি কিন্তু শেল্টারলেস হয়ে পড়ে, এরা বাড়িঘর বিক্রি করে দিয়ে রাস্তায় শুতে বাধ্য হয়, এরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়, এরা মাইগ্রেট হতে বাধ্য হয়। কিন্তু ইন্ডিয়ার সেই ধরনের কিন্তু বিশেষ কোনো অবস্থা কিন্তু তৈরি হয়নি। ইন্ডিয়ার মধ্যে এই ধরনের একটা সহানুভূতিশীলতা দেখা যাচ্ছে, ইন্ডিয়ার ইকোনমির মধ্যে এই ধরনের একটা সহানুভূতিশীলতা দেখা যাচ্ছে, যে সে কী করেছে, মার্কেট ইকোনমির যে কনসেপ্ট, যেটা অনেকটা বেশি লজিকের উপরে, লাভ লোকসানের উপরে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা প্রপার চেইন সিস্টেমের উপর দাঁড়িয়ে থাকে, তার পাশাপাশি তারা পুয়ারদের যে ওয়েলফেয়ার, তারা যে ওয়েলফেয়ার যে বিভিন্ন পলিসিসগুলো যেগুলো আছে, তার সাথে সাথে বিভিন্ন কাস্ট, ক্লাস, গ্রুপ, সেকশনস যা কিছু আছে, ডাইভার্সিটি যেটা আমাদের, সেগুলোকেও কিন্তু তারা কিন্তু ব্যালেন্স করতে পেরেছে বা ব্যালেন্স করে যাচ্ছে। এবং ব্যালেন্সটা এইভাবেও করছে তারা বিভিন্ন ধরনের রিফর্মসের মধ্য দিয়ে। তো স্বাভাবিকভাবেই, এবং একদিকে তাহলে ওয়েলফেয়ারিজম তারা করছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ইকোনমির যে কনসেপ্ট, সেটাকে তার মধ্যে তারা কিন্তু একটা ব্লেন্ড মডেল গড়ে তুলতে পেরেছে, একটা ব্লেন্ডেড মডেল, এটা মিশ্র একটা আকার বা একটা শেপ, মানে একটা আকৃতি তারা কিন্তু গড়ে তুলতে পেরেছে তাদের দেশের অর্থনীতির। তো এই কথাটি তারা বলছে, এবং এটা বলতে গিয়ে তারা এখানে লাক্সমি শব্দটি ব্যবহার করছে। বুঝতেই পারছো, লাক্সমি শব্দটির মধ্যে দিয়ে তোমরা জানো যে লাক্সমি হচ্ছে আমাদের হিন্দু মাইথোলজিতে লক্ষ্মী হচ্ছে আমাদের একজন হচ্ছেন মহিলা ভগবান। জানো যে মহিলা ভগবান যিনি রিসোর্সের ভগবান বলা হয়, যাকে সম্পদের ভগবান বলা হয়, ধন সম্পদের ভগবান, সোনা গয়নার ভগবান বলা হয়। তো বুঝতেই পারছো যে এই লক্ষ্মীর একটা ভূমিকা তারা পালন করে চলেছে। লক্ষ্মী তোমরা জানো যে সেরকম সবাইকে অন্ন দান করাটা হচ্ছে তার এক প্রকার কর্তব্য। তার কাছে রিসোর্সগুলো থাকে এবং সেই রিসোর্সের প্রপার ডিস্ট্রিবিউশনস যাতে সোসাইটিতে হতে পারে, জনগণের মধ্যে যাতে হতে পারে, তার শিষ্যদের মধ্যে হতে পারে, তো সেটা হচ্ছে তার দায়িত্ব, তার কর্তব্য। তো সেই একই কাজটি বলা যেতে পারে যে এখানে ইন্ডিয়ান ইকোনমি এই কম্প্যাশনেট স্টেটের আইডিয়ার মধ্য দিয়ে কিন্তু এখানে করে যাচ্ছে। তো এখানে তারা এই কথাগুলি বলার চেষ্টা করেছে। এছাড়াও তোমরা দেখতে পাবে যে এছাড়াও তারা এখানে যে এই যে ইন্ডিয়ান ইকোনমি যে কম্প্যাশনেট সিস্টেমটিকে যে এস্টাবলিশ করছে, সেটা মানে এবং একটা ব্লেন্ডেড মডেল যে সেখানে তারা অ্যাডপ্ট করেছে,
মার্কেট ইকোনমির সঙ্গে সঙ্গে তারা এখানে এক প্রকার এই যে ওয়েলফেয়ারিজমসকেও প্রমোট করার মতো বিষয়গুলো, ডাইভার্সিটিকে ভ্যালুস দেওয়া, পুয়ার্সদেরকে ভ্যালুস দেওয়ার যে কনসেপ্ট, তো সেটাকে যে মার্চ করে একটা নতুন ধরনের মডেলকে ডেভেলপ করেছে, যেটাকে বলা হচ্ছে কম্প্যাশনেট স্টেটের মডেল। তো সেটার মধ্যে আমরা দেখতে পাবো কি যে তার গ্রোথের পেছনে আমরা দেখতে পাবো যে সেখানে একটা বুলট কাট ক্যাপিটালিজমের একটা আইডিয়া সেখানে লুকিয়ে আছে। তাদের আর্গুমেন্ট হচ্ছে যে সেখানে একটা বুলক কাট ক্যাপিটালিজমের আইডিয়া সেখানে লুকিয়ে আছে। বুলক কাট ক্যাপিটালিজম মানে হচ্ছে যে সেখানে গরুর গাড়িতে টানা হচ্ছে যে যে ধনতন্ত্র, সেটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ বুলক কাট কথার অর্থ হচ্ছে যে গরুর গাড়ি। তো আগের যে গরুর গাড়িতে করে যে এখনো পর্যন্ত গ্রামে তোমরা গেলে দেখতে পাবে যে কিছু কিছু একেবারে প্রত্যন্ত গ্রামে দেখতে পাওয়া যায়, এবং তো দেখবে তোমরা সেখানে যে এখনো সেই প্রত্যন্ত গ্রামে কি হয়, গরুকে ব্যবহার করে সেখানে একটা গাড়ি তৈরি করা হয়েছে এবং সেই গরুকে সেই গাড়িতে বেঁধে দিয়ে তাকে দিয়ে সমস্ত কিছু শস্য চাষ করা হচ্ছে। সেখানে সেখানে জমিতে চাষ করা হচ্ছে, সেখানে ফসল তোলা হচ্ছে, ফসল বোনা থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে। তো তোমরা জানো যে বুলক কাট ক্যাপিটালিজম মানে বুলক তো সেখানে ঘোড়ার মতো দৌড়তে পারে না, সে তো ছোটে, তো মানে সে তো হেঁটে যায়, সে তো দৌড়োয় না। তো সে হেঁটে হেঁটে কাজ করে, অর্থাৎ ধীরে ধীরে কাজ করে, পায়ে হেঁটে সে কাজ করছে। তো ধীরে ধীরে তার গতিটা হচ্ছে, ধীরে ধীরে তার গ্রোথ হচ্ছে। তো এইখানে এই বুলক কাট ক্যাপিটালিজমের কথা বলতে গিয়ে, এবং পুরো বইটার নাম দেখে নাও, পুরো বইগুলোর নাম পরীক্ষায় আসে তোমরা জানো, যে পুরো বইটার নাম হচ্ছে ইন পারসুইট অফ ব্ল্যাকসমি দ্য পলিটিক্যাল ইকোনমি অফ দ্য ইন্ডিয়ান স্টেট। এই বইটিতে তারা এই কথাগুলি বলেছে, বুলক কাট ক্যাপিটালিজম 1987 প্রকাশিত হয়েছে। তো এখানেই তারা বলার চেষ্টা করছে যে একদিকে তারা মডার্নাইজেশনস এবং অন্যদিকে কি করছে, একদিকে মডার্নাইজেশনস যেখানে সায়েন্স টেকনোলজির একটা বড় ধরনের সেখানে ইনোভেশনস এবং তার একটা অ্যাপ্লিকেশনস, এবং অন্যদিকে আমরা দেখতে পাবো যে ট্র্যাডিশনালিটি বা ট্র্যাডিশনস যেগুলো আছে সেই ট্র্যাডিশনসটাকে বজায় রাখা। তো ইকোনমির ক্ষেত্রে তাদের নতুন যে একটা ইকোনমির যে একটা চরিত্র, এখানে অর্থনীতিটাকে বোঝাতে গিয়ে তারা এই ধরনের একটা ব্লেন্ডেড মডেলকে তারা অ্যাডপ্ট করেছে। এবং তারা বলার চেষ্টা করেছে যে একটা মিক্স প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এটা হচ্ছে। একদিকে তারা সায়েন্স টেকনোলজি অর্থাৎ মডার্নাইজেশনের ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করছে, এবং অন্যদিকে তাদের কিন্তু ট্র্যাডিশনাল যে ইনস্টিটিউশনসগুলো আছে, ট্র্যাডিশনাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ট্র্যাডিশনাল যে তাদের ইকোনমিক যে সমস্ত ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেইগুলোকেও কিন্তু তারা প্যারালালি ব্যবহার করে যাচ্ছে। তো দুটোর মাঝে তারা কিন্তু ব্যালেন্স করে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। অনেক দেশে যেটা অনেকে বোঝার চেষ্টা করেছে যে দেশটা ভেঙে যাবে কি যাবে না, জানো যে যখন এই ফোর্ড ফাউন্ডেশনের মতো অর্গানাইজেশনসগুলো বা আরও বড় বড় যখন বিজনেসম্যানরা যখন কোনো একটা দেশে যখন ইনভেস্ট করে, তখন তাদের সবার আগে এটা বোঝার থাকে যে এখানে মার্কেটের পরিবেশ আছে কিনা, এটা তারা আগে সবার আগে বুঝতে চায়। এবং এটা তারা বুঝতে চায় যে দেশটার মধ্যে কোথাও গিয়ে কখনো কোনো ডিভিশন তৈরি হবে কিনা, কারণ ডিভিশন হওয়াটা কিন্তু এক প্রকার স্বাভাবিক সত্য। যে দেশ ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার আইডিয়াগুলোকে প্রমোট করছে বা অ্যাডপ্ট করেছে, তার মধ্যে এক ধরনের এই প্রবণতাটাও দেখা যায় যে তার মধ্যে কি হয়, একটা সেপারেটিজমও কিন্তু সেখানে মাথাচাড়া দিতে দেখা যায়। অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বিচ্ছিন্নতাবাদ সেখানে কিন্তু মাথাচাড়া দিতে দেখা যায়। তো আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে তোমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশগুলো যেগুলো স্বাধীনতা লাভ করেছিল, অনেক দেশ তারা কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে পরবর্তীকালে আরও বেশি করে। ডেমোক্রেটিক মডেলটিকে তারা অ্যাডপ্ট করেছে। এখন চূড়ান্ত লেভেলে গিয়ে তারা যখন একেবারে কমপ্লিটলি একেবারে ডেমোক্রেটিক আইডিয়াগুলোকে তারা যখন প্র্যাকটিস করছে, মডার্নাইজ আইডিয়াগুলোকে যারা তখন প্র্যাকটিস করছে, তখন দেখা গেছে কি যে সেখানে মানুষ অত্যধিক বেশি স্বাধীনতা পেয়ে গেছে, এবং এই অত্যধিক বেশি স্বাধীনতা মানুষকে কি করেছে, নিজেদের দেশটিকে টুকরো টুকরো করে দিতে কিন্তু বাধ্য করেছে এক প্রকার, সেদিকে লিড করেছে, সেদিকে ঠেলে দিয়েছে। সো প্রত্যেকে স্বাধীনতার কনসেপ্ট থেকে কি করেছে, নিজেদের মতো করে তারা একটা অটোনমাস স্টেট, অটোনমাস রিজিয়নের আইডিয়াগুলোর দিকে তারা কিন্তু চলে গেছে। ফলে আমরা দেখতে পাবো যে বিশ্বের বিভিন্ন দেশগুলো যেগুলো 1947 পর 45 পর যেগুলো স্বাধীনতা লাভ করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তাদের মধ্যে অনেক দেশ যেমন টুকরো টুকরো হয়ে গেছে, অনেক ডিভিশন হয়েছে। তো বিভিন্ন কারণে হতে পারে, ভাষাগত কারণে, সংস্কৃতিগত কারণে হতে পারে, বিভিন্ন অর্থনীতির কারণে হতে পারে, অনুন্নয়নের কারণে হতে পারে, কালচারের কারণে হতে পারে, কাস্টের কারণে হতে পারে, বিভিন্ন কারণে তারা কিন্তু হয়েছে, ধর্মের কারণে হতে পারে। তো বিভিন্ন কারণে তাদের মধ্যে ডিভিশনস দেখা গেছে, এবং সবার পেছনে একটা মূল অস্ত্র ছিল যে তারা তাদের স্বাধীনতা চায়, স্বাধীনতা। তো ডেমোক্রেসি আলটিমেটলি যেটা নিয়ে আসে, বহন করে, সেটা হচ্ছে স্বাধীনতা। এবং এই স্বাধীনতা যদি এক্সট্রিম লেভেলে গিয়ে হয়, তাহলে তার মধ্যে একটা কিন্তু ডিস্ট্রাকশন সেখানে কিন্তু একেবারেই অবধারিতভাবে সেখানে কিন্তু চোখে পড়ার মতো সেটা কিন্তু আমরা দেখতে পারি, অর্থাৎ সেটা হতে পারে। ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, এগ্রিকালচারাল সিস্টেম, কালচারাল সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এতটাই ইউনিক ছিল যে সে কমপ্লিটলি সেখানে মডার্নাইজেশনের যে প্রসেস সেটাকে কিন্তু অ্যাডপ্ট করেনি, অর্থাৎ চোখ কান বন্ধ করে সে কিন্তু ডেমোক্রেটিক প্রসেসের সমস্ত কিছুকে কিন্তু অ্যাডপ্ট করেনি,
বরং সে কি করেছে, এদের আর্গুমেন্টটা হচ্ছে এটাই যে এরা যেটা করেছে সেটা হচ্ছে যে বক্সটিকে তারা হচ্ছে একই রেখেছে, আগে যেটা ছিল সেই বক্সটাই রেখেছে, অর্থাৎ ইতিহাসে তাদের যে বক্সটা ছিল ট্র্যাডিশনাল বক্স, তাদের নিজস্ব যে কনসেপ্ট যেটা ছিল, কাস্টের সিস্টেম ছিল, তাদের হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দেখবে বিভিন্ন ধরনের ভাষার যে বিভিন্নতা ছিল, জাতিগত বিভিন্নতা যেগুলো আছে, সমস্ত কিছুকে তারা এখানে মূল্য দিয়ে, অর্থাৎ বক্সটিকে আগের যে পুরনো বক্স সেটাই রেখেছে, তার ভেতরে শুধু মেটেরিয়ালসগুলোর মধ্যে কিছু অদল বদল ঘটিয়েছে। তো এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে তারা কি করেছে, এদের বক্তব্য হচ্ছে যে এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে কমপ্লিটলি ডেমোক্রেটাইজেশনের দিকে তারা কিন্তু নিজেরা যায়নি, এবং না যাওয়ার ফলেই তারা তাদের নিজেদের যে অস্তিত্ব, তাদের নিজেদের স্বাধীনতার পরেও এতটা বছর অতিক্রম করে গেলেও তাদের মধ্যে কোনো ধরনের অস্থিরতা কিন্তু দেখা যাচ্ছে না। এবং যে কোনো বিজনেসম্যান, যেটা দিয়ে শুরু করলাম, যে কোনো বিজনেসম্যানের টার্গেট থাকে এটাই যে সবার আগে গিয়ে এটা খোঁজা যে মার্কেটের মধ্যে কোনো স্টেবিলিটি থাকবে নাকি সেখানে অস্থিরতা আসবে। তো অস্থিরতা কিভাবে তৈরি হতে পারে, অস্থিরতা তৈরি হতে পারে যে দুটো পার্টিকুলার গ্রুপ তারা নিজেদের মধ্যে লড়াই করছে, দুটো এথনিক গ্রুপ হতে পারে বা মডার্ন গ্রুপের সাথে এথনিক গ্রুপ হতে পারে, সেখানে দুটো ধর্মীয় গ্রুপ হতে পারে, সেটা ধর্মীয় দুটো ভাষাগত দুটো গ্রুপ হতে পারে, সেখানে দুটো জাতি হতে পারে, দুটো সেখানে যেখানে অঞ্চল হতে পারে, তারা নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন ধরনের ডিসপ্যারিটির কারণে হয়তো সেখানে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। তো বড় বড় ইন্ডাস্ট্রিজগুলো যখন এখানে আগে ইনভেস্ট করতে আসে তখন তারা আগে এখানকার ইকোনমি, এখানকার সোসাইটাল সিস্টেম, এখানকার কালচারাল সিস্টেম, এখানে সব কিছুকে কিন্তু তারা বোঝার চেষ্টা করে। কারণ এখানে ইনভেস্ট করার পর যদি তারা দেখে যে এখানে দুটো গ্রুপের মধ্যে প্রতিনিয়ত মারপিট হচ্ছে, প্রতিনিয়ত ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে, তাহলে তারা ব্যবসা করতে পারবে না, সেখানে তাদের ব্যবসা ডুবে যাবে। তারা সেখানে মার্কেট বন্ধ হতে দেখবে বারে বারেই, তাহলে একটা বড় ক্ষতির মুখে তারা পড়বে। তো সেই কারণে তারা বোঝার চেষ্টা করে যে এর মধ্যে কোনো স্টেবিলিটি আছে কিনা। তো ডেমোক্রেটিক কান্ট্রিজগুলো হয়তো এটা ঠিক, তারা হয়তো চেষ্টা করছে ডেমোক্রেটিক থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে তারা হয়তো এটা বলার চেষ্টা করছে, এবং প্র্যাকটিক্যালও কিছুটা, যে এখানে স্টেবিলিটি আছে কিনা সেটা বোঝার চেষ্টা করছে, এবং বুঝতে গিয়ে তারা দেখেছে কি যে এর মধ্যে কোনো ব্লেন্ডেড মডেল কিছু অ্যাডপ্টেড হয়েছে কিনা, এবং দেখেছে যে হ্যাঁ, ইন্ডিয়ান পলিটিক্সের মধ্যে, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে, ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেমের মধ্যে, কালচারাল সিস্টেমের মধ্যে, ইন জেনারেল এদের পপুলেশনসের মধ্যে কিন্তু এই ব্লেন্ডেড মডেলটা কিন্তু অ্যাডপ্টেড হয়েছে। এবং আমরা দেখতে পাবো যে এটা আলটিমেটলি তাদের একটা কিন্তু স্টেবিলিটি বজায় রাখতে কিন্তু তাদেরকে হেল্প করেছে। সো এখানেই তারা এখানে দেখতে পেয়েছে তারই উদাহরণ হিসেবে যে এদের যে ইকোনমিক যে সিস্টেম, সেই ইকোনমিক সিস্টেমের মধ্যে রাতারাতি তারা কিন্তু ওই বড় বড় সেখানে ট্রাক্টর, বড় বড় সেখানে মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো সায়েন্স এবং টেকনোলজির উপর বেস করে যে ধরনের নতুন নতুন ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে, সেগুলোকে তারা অ্যাডপ্ট করেনি রাতারাতি। তারা কমপ্লিটলি সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যায়নি, তারা কমপ্লিটলি সেখানে তাদের নিজেদের এগ্রিকালচারাল সিস্টেম যেটার উপর তারা বেস করে তাদের উপর একটা লম্বা হিস্ট্রি যেটার উপর আছে এবং এখনও আছে, তাদের ইকোনমির 50% এখনও আমাদের ইকোনমির 50% আমাদের কিন্তু এগ্রিকালচার থেকেই আসে জিডিপির। তো সেটাকে তারা কমপ্লিটলি ধ্বংস করে দেয়নি, বরং কি করেছে না টেকনোলজির পাশাপাশি তারা এই ধরনের বুলক কাট ক্যাপিটালিজম, অর্থাৎ ধীরে চলার নীতি, ধীরে ধীরে গ্রো করার নীতিটাকে তারা অ্যাডপ্ট করেছে। এতে করে কি করেছে, এতে করে এই হঠাৎ করে যদি সেখানে রাতারাতি ট্রান্সফরমেশন হয়, তাহলে প্রচুর মানুষ সেখানে ডেভেলপমেন্টের বাইরে বেরিয়ে যাবে। তারা বাড়িঘর বিক্রি করে দিয়ে রাস্তায় এসে শুতে বাধ্য হবে। তার রাস্তায় হয়তো আবার সেই পরিস্থিতি হবে যে ফ্যান চেয়ে খেতে, এখানে শহরের রাস্তায় বা শহরের বাড়িতে সেখানে ফ্যান চেয়ে খেতে তারা বাধ্য হবে। কিন্তু সেটা করেনি, সেটা হয়নি। ইন্ডিয়ান ইকোনমি কি করেছে, ইন্ডিয়ান ইকোনমি ধীরে ধীরে গ্রো করেছে যাতে করে একটা ব্যালেন্স সেখানে বজায় রাখা যায়। এবং তোমাদের আমি স্টেট ইকোনমি এবং ডেভেলপমেন্টের আইডিয়াগুলো পড়াচ্ছিলাম নেহরু, সেখানে সেই সময় বলেছিলাম যে কিভাবে সেখানে তিনি একটা ব্লেন্ডেড মডেলকে অ্যাডপ্ট করেছেন, মিক্স মডেলকে অ্যাডপ্ট করেছেন। সেখানে আমরা দেখেছিলাম যে সেখানে একদিকে তিনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার কাজ করছেন, অন্যদিকে এগ্রিকালচারালকেও ভ্যালুস দিচ্ছেন। শুরুতে এগ্রিকালচারের উপরে সে ইনভেস্ট করলেন, তারপরের বছরগুলিতে গিয়ে দেখা যাচ্ছে, তারপরের 5 ইয়ার প্ল্যানগুলিতে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রির উপর ফোকাস করছেন। এবং সেই ইন্ডাস্ট্রিটাও হবে কি নাকি স্টেট কন্ট্রোলড ইন্ডাস্ট্রি মানে সেটা একেবারে কমপ্লিটলি প্রাইভেটের হাতে ছেড়ে দেবে, এবং সেটা যা লাভ আসবে সেটা শুধু প্রাইভেট কোম্পানিজগুলোই বা ইন্ডিভিজুয়ালসের হাতেই সেটা থাকবে, তা কিন্তু নয়। যা লাভ আসবে সেটা সরকারের ঘরে যাবে, এবং সেই সরকার টাকাটা কি করবে, আরও আইদার কোনো বড় ইন্ডাস্ট্রি তৈরি করতে কাজে লাগাবে, আর নইলে সেখানে সেটা দিয়ে জনগণের উন্নতি করবে বিভিন্ন রকমভাবে, সরাসরি তাদের জন্য ওয়েলফেয়ার কোনো পলিসিস নিয়ে আসবে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি যে রাতারাতি সেগুলো প্রাইভেটের হাতে ছেড়ে দেওয়া হয়নি। আমরা কি করেছি, আমরা কিন্তু একটা ব্যালেন্স করার চেষ্টা করেছি। তো সেই বিষয়গুলোই এনাদের লেখার মধ্য দিয়ে উঠে এসেছে। এরা বলার চেষ্টা করছে যে একটা বুলেট কাট ক্যাপিটালিজমকে এরা অ্যাডপ্ট করেছে। এরাও একটা পুঁজিবাদী দেশ বলা যেতে পারে, যে এরা ধনতন্ত্রের পথে এগোনোর চেষ্টা করছে, কিন্তু এটা করতে গিয়ে তারা কমপ্লিটলি কিন্তু
আগের সিস্টেমটিকে ছুঁড়ে ফেলে দেয়নি, বরং এটার মধ্যে একটা গ্র্যাজুয়ালনেস তারা কিন্তু নিয়ে এসেছে, একটা ধীর গতিটা নিয়ে এসেছে। সো এখানে তারা বলার চেষ্টা করছে যে এই যে বেসিক যে ফিচার্সগুলো এই বুলককার্ট ক্যাপিটালিজমের মধ্যে দেখা যাবে, সেটা হচ্ছে যে একটা কো এক্সিস্টেন্স দেখা যাবে, একটা কো এক্সিস্টেন্স দেখা যাবে, যে দুটো বিষয় একসাথে এক্সিস্ট করছে। কি কি? একটা হচ্ছে ট্র্যাডিশনস আর একটা হচ্ছে মডার্নিটি। ট্র্যাডিশনসটা তাদের নিজেদের, মডার্নিটি হচ্ছে কিন্তু ওয়েস্ট থেকে নিয়ে আসা, ওয়েস্টার্ন একটা কনসেপ্ট। তো সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে ওয়েস্টার্ন মডেলের দুটো মডেল আমরা আবার জানি, যখন মডার্নিটি নিয়ে কথা বলি তখন ওয়েস্টার্ন দুটো মডেলকে আমরা পাই, একটা হচ্ছে লিবারেল মডেল, একটা হচ্ছে সোশ্যালিস্ট মডেল। লিবারেল মডেল এবং অপরটা হচ্ছে সোশ্যালিস্ট মডেল। লিবারেল এবং সোশ্যালিস্ট মডেলের কোনো একটিকেই আমরা কিন্তু কমপ্লিটলি চোখ বন্ধ করে কিন্তু অ্যাকসেপ্ট করিনি, আমরা দুটোর মধ্যেও আবার ব্যালেন্স করার চেষ্টা করেছি, যে কমপ্লিটলি না তো সোশ্যালিজম, কমপ্লিটলি না তো সেখানে লিবারেলিজম, দুটোর মধ্যেও আবার ব্যালেন্স করেছি। সো একদিকে আমাদের নিজেদের ট্র্যাডিশনসগুলোকে লিখে দেওয়া এবং ওগুলোর মধ্যেও কিন্তু বেছে বেছে সেই জিনিসগুলোই নেওয়া যেগুলো হয়তো আমাদের ট্র্যাডিশনসটাকে কন্টিনিউ করতে হেল্প করবে, আমাদের নিজেদের স্টেবিলিটিটাকে হয়তো প্রমোট করতে হেল্প করবে। তো এখানে আমরা দেখতে পাবো কি যে দুটোকেই আমরা কিন্তু এখানে প্যারালালি রেখে দিয়েছি এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো বুলককার্ট ক্যাপিটালিজমের যখন কথা বলছে তারা, তখন তারা বলছে যে একদিকে ট্র্যাডিশনস এবং অন্যদিকে মডার্নিটি, দুটোর মধ্যে একটা কো এক্সিস্টেন্স তারা কিন্তু বজায় রেখেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা বলছে যে স্টেট ইন্টারভেনশনস ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, ইন দ্য ইন্ডিয়া ইকোনমি, যেটা তোমাদের এক্ষুনি বললাম, যে ইন্ডিয়ান ইকোনমি গ্রো করবে, শাইন করবে, ডেভেলপ করবে, ওকে ফাইন, বাট ইন্ডিয়ান ইকোনমি কোনো রকমভাবে প্রাইভেটের হাতে কিন্তু করবে না, সরকার নিজেই ইনভেস্ট করবে। প্রাইভেট কোম্পানিজগুলো সেখানে কিন্তু, যদিও সেই সময়কার আমি তোমাদের দুর্বলতাগুলো বলেছিলাম যে এটা কমপ্লিটলি বলা ভুল হবে যে সরকার নিজেদের ইন্টেনশনালি এটা করেছিল, বরং এটা বলা যেতে পারে যে একটা দুর্বলতাও ছিল সরকারের কাছে, যে সরকারকেই করতে হবে, অন্য কেউ নেই। কেন? কারণ নতুন একটা সদ্য স্বাধীন দেশ, বড় বড় বিজনেসম্যানরা ঝুঁকি নিতে চাইছে না, তারা রিস্ক নিতে চাইছে না, তারা ইনভেস্ট করতে চাইছে না। কোথায় দেশটা আবার কখন ভেঙে টুকরো হয়ে যাবে তার কোনো ঠিক নেই, সবে নতুন শুরু হয়েছে, চলো আমরা এত দায়িত্ব নেব না, এত আমরা বড় পরিমাণে ইনভেস্ট করবো না, এত আমরা রিস্ক নেব না। তাহলে রিস্কটা তো কাউকে নিতে হবে, তো রিস্কটা কে নিয়েছে? স্টেট নিয়েছে। সো এখানে প্রাইভেট কোম্পানিজগুলো এখানে ইনভেস্ট করে নিয়ে এসে কিন্তু সরকার ইনভেস্ট করেছে, করে কোম্পানি তৈরি করেছে, এবং সেই কোম্পানিগুলো ইন্ডাস্ট্রিজগুলোর যে আউটপুট সেটার মধ্য দিয়ে কী হয়েছে? ডেভেলপমেন্ট হয়েছে। তো অর্থাৎ সরকার একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোকে ইস্টাবলিশ করতে হেল্প করেছে বা নিজে হাতে করেছে। বড় বড় আইআইটির কথা বলতে পারো বা বড় বড় সেখানে এইমসের কথা বলতে পারো, এগুলো কিন্তু সেই পথেই কিন্তু হেল্প করেছে, যেগুলো আজকের দিনে তোমরা দেখবে যে বড় সেখানে বড় বড় ইঞ্জিনিয়ার প্রডিউস করছে, এবং সেই ইঞ্জিনিয়ার্সরা গিয়ে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আজকে বড় বড় ইন্ডাস্ট্রিকে তারা সার্ভিস দিচ্ছে। নিয়ে নাও উদাহরণ, আমাদের রাজ্যেরই খড়গপুরের ছাত্র কে? সুন্দর পিচাই কোথায় আছে? গুগলের সিইও, গোটা বিশ্বের মধ্যে একটা ডমিনেন্ট কোম্পানি, একটা বিশাল পজিশনে আছে, তার একটা বিশাল অর্থনীতি আছে, কয়েকটা দেশকে সে কিনে নিতে পারে, এত টাকা তাদের কাছে আছে। তো সেই একটা বড় কোম্পানির একটা মানে হেডের পজিশনে তিনি আছেন, ইন্ডিয়ান, তার ব্রেন আছে বলে না তাকে সেই পজিশনটা দেওয়া হয়েছে। তিনি কোম্পানিটাকে নতুন নতুন প্রোগ্রেস দিতে পারছেন, তাকে রেলিভেন্টের পর্যায়ে তার রেলিভেন্সটাকে বজায় রাখতে পারছেন এবং কন্টেম্পোরারি করে তুলতে পারছেন, মানুষের জন্য সেটা সার্ভিস দিতে পারে, যাতে সেই কারণে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতে পারছেন বলেই না তাকে এই পোস্টে রাখা হয়েছে। এবং তোমরা জানো যে ওয়েস্টের আজকের দিনে বড় বড় যে ইঞ্জিনিয়ার্সরা আছে, বড় বড় যে বিভিন্ন কোম্পানির সিইও থেকে শুরু করে বড় বড় এমপ্লয়িজরা আছে বিভিন্ন পোস্টে, ইন্ডিয়ার সেগুলো প্রোডাক্ট, ইন্ডিয়ার তারা ব্রেন, তারা ব্রেন হয়ে তারা সেখানে চলে গেছে সেটা আলাদা কথা, কিন্তু তারা ইন্ডিয়ার ব্রেন। তো বিষয়টা হচ্ছে এটাই যে এই ডেভেলপমেন্টগুলো সেই সময় হয়েছিল বলে, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে সমস্ত বেসিক ইনস্ট্রুমেন্টাল নিডসগুলো প্রয়োজন সেগুলো সেই সময় নেহেরু সেই সময় এস্টাবলিশ করেছিলেন বলে আজকে আমাদের ইকোনমি কিন্তু এত শাইন করছে। তো আমরা দেখতে পাবো যে তিনি সেই সময় বলছেন যে ইন্ডিয়ান ইকোনমি এই ওয়েস্টার্ন ইকোনমি যেভাবে গ্রো করছে, যেভাবে শাইন করছে, সেই রকমভাবে তারা গ্রো করেনি নিজেদেরকে, যে কমপ্লিটলি সেখানে প্রাইভেটের হাতে ছেড়ে দাও, না সেটা করেনি। সেখানে ধীরে ধীরে তারা সেটা করেছে। শুরুতেই ইনিশিয়েটিভে সরকার নিয়েছে, সরকারিভাবে ইনভেস্টমেন্ট হয়েছে, এবং আমরা দেখতে পাবো যে ইকোনমিতে ইন্টারফেয়ার করছে এই কারণেও বটে যে একটা বড় ধরনের এগ্রিকালচারাল সেক্টর সেখানে আছে, তো সেটাকেও এগিয়ে নিয়ে আসতে হবে, এগ্রিকালচারাল অনেক বড় একটা পপুলেশনস আছে, সেটাকেও গ্রো করতে হবে, সেটাকেও এগিয়ে নিয়ে আসতে হবে। তো সেটার জন্যও কিন্তু, এবং তাদের ইকোনমি জানো যে খুব ছোট, তাদের ইকোনমি ভীষণই ছোট। একজন কৃষকের কাছে কত বিঘেই বা জমি আছে? তোমরা গড়ে যদি দেখো তাহলে আমাদের এখানে কৃষকদের গড় যদি দেখো, কৃষকদের মধ্যে জমির মালিকানা যদি দেখো, তাহলে তোমরা দেখবে হয়তো প্রত্যেকের ওই 10 শতক, 12 শতক, 15 শতক, 20 শতক করে হয়তো তোমরা জমি পাবে মাথা পিছু। তাহলে এতটা অল্প সংখ্যক জমি যাদের কাছে আছে তারা কতটাই বা ইনভেস্ট করবে, এবং ইনভেস্ট করলেও বা তারা কেন করবে, আর কোথায় বা করবে? তাদের কাছে জমি নেই।
তো এখানকার স্বাভাবিকভাবেই বড় কোনো ডিসিশনস নেওয়ার জন্য বড় কোনো ডিসিশনস নিলে বিশেষ কোনো লাভ সেটার মধ্যে দিয়ে কৃষকদের হবে না, কারণ ছোট ছোট জমির মালিকানা তাদের আছে। কাজেই এখানে এবং তারা নিতেও পারবে না, তারা অক্ষম, তাদের হাতে এত টাকা নেই। ওই 5 কাঠা জমি চাষ করার জন্য তারা এখন বড় একটা ট্রাক্টর কিনতে পারবে না। তাহলে এখানে ট্রাক্টরটা কে কিনবে? তাহলে আমরা দেখতে পাবো ট্রাক্টরটা সরকার কিনবে। তোমরা দেখবে যে বড় বড় সেখানে ফার্মিং হাউস আমাদের আছে, প্রত্যেকটা ব্লকে ফার্মিং হাউস ছিল। এখন এই ফার্মিং হাউসের কনসেপ্টটা ধীরে 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 উঠে যাচ্ছে, যদিও এখন সেখানে দেখবে কৃষি মান্ডির ব্যবস্থা করেছে সরকার, কৃষি মান্ডি করে দিয়েছে এগুলোকে, ধান কেনা বেচা হচ্ছে, বিভিন্ন শস্য কেনা বেচা হচ্ছে। কিন্তু আগে এখানে রিসার্চ সরকার নিজে করতো, সরকার এখানে রিসার্চ নিজে করতো, নিজে রিসার্চ করতো কোন ধরনের শস্য চাষ করা হবে, কোন ধরনের শস্যের ফলন ভালো হচ্ছে, কোন ধরনের শস্যের ফলনে ক্ষতি হচ্ছে, কোন ধরনের ফসলে সেখানে রোগ জীবাণু বৃদ্ধি পাচ্ছে মানুষের শরীরে, কোন ধরনের শস্যে সেখানে লাভদায়ক হচ্ছে না, সেটা কোন ধরনের শস্যে লাভদায়ক, কোন দেশে কোন শস্য বিক্রি করা যেতে পারে, সমস্ত কিছু এখানে কিন্তু, এবং কত ধরনের প্রজাতি সেখান থেকে বের করা যেতে পারে, সমস্ত কিছু দেখা যাবে যে কি এখানে কিন্তু রিসার্চ হতো। এই জায়গাগুলো কিন্তু কমে আসছে, এই জায়গাগুলো এখনকার দিনে প্রাইভেটের হাতে চলে যাচ্ছে। তো এইগুলো আমরা দেখতে পাবো কি, এগুলো আমরা দেখতে পাবো যে সেই সময় একটা বড় দুর্বলতাও বটে যেগুলো আমাদের সেই সময় কিন্তু এই সমস্ত থিঙ্কার্সদের হাত ধরে কিন্তু বেরিয়ে এসেছে, এই আলোচনাগুলো, এই সমস্ত বাস্তবতাগুলো ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু বেরিয়ে এসেছে। স্লো গ্রোথ, ব্লক কাট ক্যাপিটালিজম মানে স্লো গ্রোথই হবে। ঘোড়ার গাড়ি তো নয়, বা এটা তো মেশিন নয় যে সে ফার্স্ট সেখানে সে রান করবে, না, সেটা হচ্ছে না। বুলক কাট, তো বুলক কাট মানে হচ্ছে সে এখন ধীরে ধীরে হেঁটে রান করছে, হেঁটে যাচ্ছে। তো হেঁটে গেলে তোমার তো সময় লাগবেই, তাহলে তোমার ইকোনমির গ্রোথটাও সেই রকম ধীরে ধীরে হবে, যেরকমভাবে তুমি হাঁটছো সেরকমভাবেই তোমার গ্রোথটা হবে। তো এটাই তারা বলার চেষ্টা করছে যে কমপ্লিটলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে তারা যায়নি, কিন্তু প্যারালালি তারা, বা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে তারা যায়নি। ওয়েস্টার্ন যে ইন্ডাস্ট্রিয়াল বা ক্যাপিটালিস্ট যে ইকোনমি, তার যে মডেল, সেই রকমভাবে তারা র্যাপিড গ্রো করায়নি তাদের ইকোনমিকে। তারা কিন্তু একটা ব্যালেন্স করে কিন্তু এইরকমভাবে এগোনোর চেষ্টা করেছে। তো ট্র্যাডিশনসকে ভ্যালুস দিয়েছে তাদের নিজেদের ইকোনমির ক্ষেত্রে, এবং সেটার মধ্য দিয়েই তারা নিজেদেরকে শক্তিশালী করেছে, তাদের নিজেদের ইকোনমিকে কিন্তু তারা স্ট্রং করার কাজটা করছে, তারা কিন্তু নিজেদের ইকোনমিকে দাঁড় করানোর কাজটা করছে। তো এই সমস্ত বিষয়গুলো সেখানে তারা কিন্তু বলার চেষ্টা করেছে, এবং তারা বলছে যে সমস্ত চ্যালেঞ্জগুলো তাদের সামনে আছে, যে সমস্ত চ্যালেঞ্জগুলো তাদের সামনে আছে, ঠিক আছে, মডার্ন ক্যাপিটালিজমের যে সমস্ত চ্যালেঞ্জগুলো তাদের সামনে আছে, সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে তারা কিন্তু ধীরে ধীরেই সেখানে কিন্তু মোকাবিলা করেছে, তারা রাতারাতি করতেও যায়নি সেগুলোকে। এবং তারা এটাও বলার চেষ্টা করছে যে এই বাধা বিপত্তিগুলোকে তারা কিন্তু চ্যালেঞ্জ করেছে, এবং সেটাও আবার স্টেটের আইডিয়ার মধ্য দিয়েই হয়েছে, প্রাইভেটের আইডিয়াতে অনেক পরে এসেছে সেগুলো। এগুলো আমরা দেখতে পাবো। ইনক্লুসিভ গ্রোথের কথা তারা বলেছে। ইনক্লুসিভ গ্রোথ কি? এই ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ গ্রোথটা হচ্ছে যে সবাইকে সেখানে ভ্যালুস দেওয়া, কাউকে পেছনে না ফেলে রাখা, ইনক্লুসিভ করা, অর্থাৎ সবাইকে পার্ট করে তোলা, সবাইকে জড়িত করা, সবার ইনক্লুশন করা, অন্তর্ভুক্তি করানো। তো যখন গ্রোথ হচ্ছে তখন সবার মধ্য দিয়ে গ্রোথ হচ্ছে। ইন্ডিয়ান ইকোনমি জানো যে একদিকে নেহেরু সেখানে ক্যাপিটালাইজেশনের কাজ করছেন, অন্যদিকে সোশ্যালিজমের উপর তার একটা বড় ইম্প্যাক্ট আছে। একদিকে ওয়েস্টার্ন মডেলটাকে ডেভেলপ করছেন, লিবারেল মডেল দিকে সায়েন্স টেকনোলজি সমস্ত কিছু নিয়ে আসছেন, আবার অন্যদিকে সোশ্যালিস্ট যে মডেল, সেই মডেলটিকেও তিনি অ্যাডপ্ট করছেন। সোশ্যালিস্ট যে বিভিন্ন যে পলিসি প্রিন্সিপাল ছিল স্ট্যালিনের আমলে বিশেষ করে, সেই সমস্ত বিষয়গুলোও নিয়ে আসছেন। জনগণের জন্য ওয়েলফেয়ার পলিসিস নিয়ে আসছেন, সেগুলো কিন্তু নিয়ে আসছেন। তো নিয়ে আসার মধ্যে দিয়ে তিনি কি করছেন যে একেবারেই ইনক্লুসিভ গ্রোথ যেটা হবে সেটা ইনক্লুসিভ গ্রোথ হবে, সবাইকে ভ্যালুস দিয়ে হবে, এবং সমস্ত কিছুকে সমান তালে ভ্যালুস দিয়েছে। ইন্ডাস্ট্রিতেগুলোও যেমন সেখানে যেমন হচ্ছে ইনভেস্টমেন্ট পেয়েছে, তেমনি হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরও কিন্তু ইনভেস্টমেন্ট পেয়েছে। সেখানকার যে যারা হচ্ছে যেখানে লেবার্স আছে, যারা হচ্ছে ওই বলতে পারো স্টেক হোল্ডার যারা আছে, লেবার্স থেকে শুরু করে ফার্মার্স থেকে শুরু করে যারা আছে, তারাও কিন্তু সেখানে কিন্তু একটা কিন্তু পার্টিসিপেশন পেয়েছে, তারাও কিন্তু সরকারের যে সেখানে যে অবদান, সেই অবদানের মধ্যে দিয়ে কিন্তু তারা লাভবান হয়েছে। সো সবাইকে মূল্য দিয়ে সেটা এগোনোর চেষ্টা করেছে, ইনক্লুসিভ গ্রোথ। পলিটিক্যাল কম্প্রোমাইজও তারা করেছে। জানি আমরা যে পলিটিক্যাল কম্প্রোমাইজ মানে হচ্ছে, বলছে দেখো, দ্য কনসেপ্ট ইজ অলসো লিঙ্ক টু দ্য পলিটিক্যাল কম্প্রোমাইজ দ্যাট আর ইনহেরেন্ট ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি। যে ভারতীয় গণতন্ত্রে যেটা একেবারে সহজাত, সেটাকেও তারা মূল্য দিয়েছে, সেটার সাথে তারা লিঙ্ক করেছে ব্যাপারটিকে। কি বলছে? ইন্ডিয়ান লিডার্স পার্টিকুলারলি ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, যে উত্তর স্বাধীন ভারতে অর্থাৎ স্বাধীনতার পরে উত্তর স্বাধীন ভারতে নির্দিষ্টভাবে যদি বলা হয়, তো বলছে হ্যাড টু ব্যালেন্স দ্য ইন্টারেস্ট অফ ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস। বিভিন্ন যে সামাজিক গোষ্ঠীগুলো ছিল, সেই সমস্ত গোষ্ঠীগুলোর মধ্যে একটা ব্যালেন্স করেছে, সেই সমস্ত সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে ব্যালেন্স করেছে। তো ব্যালেন্সটা কাদের সাথে করছে? একদিকে ক্যাপিটালিজম, অন্যদিকে পিজেন্ট লেবার ইউনিয়ন,
মার্জিনালাইজ বিভিন্ন কমিউনিটিসগুলো আছে, তার সাথে সাথে কাস্ট, এর আগে তোমাদের কোনো একটা ক্লাসে কাস্টেরও কথা বলছিলাম, যে বিভিন্ন যে কাস্টের গ্রুপগুলো যেগুলো উঠে এসছে, কাস্ট বেস পলিটিক্স হচ্ছে, কাস্টের পলিটিসাইজেশন হয়েছে, পলিটিক্সের কাস্টাইজেশন হয়নি, কাস্টের পলিটিসাইজেশন পলিটিক্সের কাস্টাইজেশন হয়েছে, পলিটিক্সের মধ্যে কাস্ট সেখানে এসে কিন্তু জায়গা পেয়েছে। তো এই যে বিষয়গুলো, যে পলিটিক্সে এখন কাস্ট চলে এসেছে, পলিটিক্সে এখন কাস্ট চলে এসেছে, কাস্টকে সামনে রেখে এখন রাজনীতি হচ্ছে। কাস্ট বেস যেহেতু মানুষের ডিসক্রিমিনেশন হয়েছে, তাই কাস্টকে সামনে রেখেই মানুষের উন্নতিটাও করতে হবে। তো সেই সমস্ত গ্রুপসগুলোকেও ভ্যালুস দেওয়া হয়েছে। আমরা জানি যে তারা সেখানে নির্বাচনে তাদের নিজেদের ইস্যুসগুলোকে সামনে রেখে নির্বাচনে লড়াই করেছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেখানে এমার্জ করেছে এবং তারা সেখানে নিজেদের উন্নতি করেছে। তারা দীর্ঘ সময় এসে রাজস্থানে যখন এক্সপেরিমেন্ট করছিলেন, তারা যখন গবেষণা করছেন, তখন তারা আমরা দেখতে পাবো যে রাজস্থানের আশেপাশে সেখানে তো গবেষণা করেছে এবং গোটা দেশের মধ্যে যে কাস্ট সিস্টেম যেটা আছে, বিশেষ করে ওই নর্থ ইন্ডিয়াতে, রাজস্থান এবং নর্থ ইন্ডিয়ার কথা বলা যেতে পারে, রাজস্থান বিশেষভাবে, কারণ যেহেতু ওই রাজ্যে তারা এখানে এসে দীর্ঘ সময় ছিলেন, এবং গোটা নর্থ ইন্ডিয়ার কথা বলা যেতে পারে। তো সেখানে তারা কি করেছেন না, তারা কাস্টের উপরও চর্চা করেছেন, কাজ করেছেন এবং বলেছেন যে এটার মধ্যে দিয়ে কিন্তু ইন্ডিয়ান ডেমোক্রেসির বেটারমেন্টই হচ্ছে। কারণ ইন্ডিয়ান আসল প্রবলেমটা এটা, আসল প্রবলেম যদি এটা হয়, তাহলে এটাকে সামনে রেখে তারা যদি ডেভেলপমেন্ট করছে, তাহলে খুব কিছু খারাপ কিছু করছে না, ভালো কিছুই করছে। তো এইরকমভাবে তারা কি করছে, পলিটিক্যাল কম্প্রোমাইজও করছে, যে পলিটিক্সে সেখানে তারা অত্যধিক বেশি কম্পিটিটিভ করে তোলেনি, যে একটা পার্টিকুলার গ্রুপ সেখানে জায়গা পাবে, যে সেখানে ক্যাপিটালিস্টরাই মূল্য পাবে, তারাই সেখানে সমস্ত কিছু কন্ট্রোল করবে, বাকিদের কোনো মূল্য থাকবে না। নো, নট লাইক দ্যাট। এখানে তারা বলছে যে সকলকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, সকলকে গুরুত্ব দেওয়া হয়েছে, সকলের কিন্তু পার্টিসিপেশন হয়েছে। তো বিভিন্ন সময় ইতিহাসে তোমরা দেখবে কৃষকরা আন্দোলন করছে, লেবাররা আন্দোলন করছে, কৃষকরা আন্দোলন করছে, এনভায়রনমেন্টাল মুভমেন্টও প্যারালালি হয়েছে, সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স করে হয়েছে। এবং তোমরা জানো যে একটা বড় সফল এনভায়রনমেন্টাল মুভমেন্ট হচ্ছে যেমন নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো মুভমেন্ট, তারপরে হচ্ছে যেমন হচ্ছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, বিভিন্ন ধরনের মুভমেন্টগুলো হয়েছে এবং এগুলো বড় বড় সব সফল আন্দোলন, সাকসেসফুল মুভমেন্ট সবগুলো বলা যেতে পারে। তো এইরকমভাবে সবাইকে ইনক্লুসিভ করার মধ্য দিয়ে তারা ধীরে ধীরে ধীর গতিতে পলিটিক্যাল কম্প্রোমাইজ করার মধ্য দিয়ে তারা কিন্তু এগিয়ে গেছে। এগুলো হচ্ছে তাদের কতগুলো গুরুত্বপূর্ণ কথা। ওয়েস্টার্ন কান্ট্রিজগুলিতে তোমরা বেশিরভাগই তোমরা দেখতে পাবে যে ইকোনমিকে হেল্প করার জন্য, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলিতে দেখা যাবে যে ইকোনমিকে হেল্প করার জন্য একটা লিবারাল ইকোনমি, একটা মার্কেট ইকোনমি, একটা ফ্রি ইকোনমিকে সেখানে হেল্প করার জন্য সেখানে পলিটিক্স কিন্তু সাহায্যকারী ভূমিকা পালন করেছে, যেটা এখন হচ্ছে। কিছুদিন আগে যারা সেমিনারে গেছিলে স্যারের এই বিপসের যে সেমিনারে গেছিল, সেখানে তোমরা জানবে যে সেখানে প্রফেসর সিনহা যেন ভুলছি, কি সিনহা বলো তো, প্রফেসর সিনহা, ক্যালকাটা ইউনিভার্সিটির নামটা ভুলছি আমি, উনি বলছিলেন যে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান ইকোনমি, আমাদের ইন্ডিয়ান পলিটিক্স ইকোনমিকে হেল্প করছে এবং তারা একে অপরকে হাত ধরাধরি করে উপরে উঠছে। এবং এক প্রকার বলতে পারো যে ইকোনমিকে সাহায্য করার জন্যই যেন মনে হচ্ছে যেন পলিটিক্সটা শুধু রান করছে, শুধু ইকোনমিকে সাহায্য করার জন্য, এবং সেটা লিবারাল ইকোনমি, ফ্রি ইকোনমি, ওপেন ইকোনমি, কম্পিটিটিভ ইকোনমি, মার্কেট ইকোনমি। কিন্তু এইগুলো কিন্তু আগে ছিল না। এখন এটা জানো তোমরা 90 সালের পর থেকে এটা হয়েছে, যখন থেকে আমরা লিবারালিজমকে অ্যাডপ্ট করলাম তখন থেকে, বাট আগে কিন্তু এগুলো ছিল না। তো ওয়েস্টার্নে যে ধরনের মডেলগুলো আমরা দেখতে পাই, সেই ধরনের মডেলগুলো কিন্তু এখানে এতটা রাতারাতি হয়নি। এখানে মার্কেট ড্রাইভেন ক্যাপিটালিজমকে সেখানে কিন্তু এতটা জায়গা দেওয়া হয়নি। এখানে কি করা হয়েছে যে স্টেটের কন্ট্রোলে বিভিন্ন যে সোশ্যাল ফোর্সগুলো ছিল, তাদেরকে কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু মূল্য দিয়ে এখানকার ইকোনমি কিন্তু রান করেছে, এখানকার পলিটিক্স কিন্তু সেখানে কিন্তু শেপ পেয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে কিন্তু জলের মতো পরিষ্কার কিন্তু দেখতে পাবো, এগুলো তোমরা দেখবে এখানে। এই সমস্ত বিষয়গুলো তাদের আলোচনায় কিন্তু জায়গা পেয়েছে। এরপরে তোমরা দেখবে এছাড়াও তারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা করেছে, তারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, সেটা হচ্ছে যে দ্য পারসিস্টেন্স অফ ট্র্যাডিশনস ইন মডার্ন ইন্ডিয়া। তো ওই একই কথা বুঝতেই পারছো যে ভারতবর্ষে আধুনিক যে ভারতবর্ষ, সেই আধুনিক ভারতবর্ষের মধ্যেও সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাডিশনালিটি যেটা আছে তাদের যে মানে ধারাবাহিকতা যেটা ছিল, তাদের যে পুরনো যে ফর্মসগুলো ছিল, সিস্টেম যেগুলো ছিল, বিশেষ করে কাস্টের কনসেপ্ট, বিশেষ করে সেখানে দেখবে যে একটা পার্টিকুলার গ্রুপকে ভ্যালুস দিয়ে যে সমস্ত কনসেপ্ট, বিশেষ করে তোমরা দেখতে পাবে যে সেখানে সামাজিক সিস্টেম যেরকমভাবে গঠিত হয়েছে, যে সেটা যদি পুরুষতান্ত্রিক হয় তাহলে পুরুষতান্ত্রিকও বটে,
তো সেগুলোকে তার ধারাবাহিকতাটাকে বজায় রেখেই কিন্তু আধুনিকতার মধ্যে সে কিন্তু যাওয়ার চেষ্টা করেছে, কমপ্লিটলি ছুঁড়ে ফেলে দিয়ে নয়। এগুলো আমরা দেখতে পাবো, যেমন এখানে বলেছে যে কাস্ট, কিনশিপ। কাস্ট মানে হচ্ছে জাতি বা বর্ণ, কিনশিপ মানে হচ্ছে যে আত্মীয়তা, স্বজাতীয়তা, যে সে নিজের স্বজন পোষণের নীতিগুলোকে ভ্যালুস দিয়েছে। হ্যাঁ, ওগুলোও আছে, তার রাতারাতি সেগুলোকে ছুঁড়ে ফেলে দেয়নি। জানো তোমরা যে তোমাদের লিগ্যাল রেশনাল অথরিটি তোমাদের পড়িয়েছিলাম, তোমাদের সেখানে প্যাট্রোনেস বিউরোক্রেসি সম্পর্কেও তোমাদের পড়িয়েছিলাম, তোমাদের লিগ্যাল রেশনাল অথরিটি সম্পর্কে পড়ানো হয়েছে। তোমাদের সেখানে আর দুটো নাম কি বলো, যেটা চায়নাতে যেটা দেখতে পাওয়া যায়, বলছি নামটা। তো সেই সমস্ত ইকোনমিগুলো, যে বিউরোক্রেটিক যে মডেলগুলো, যেটা ম্যাক্স ওয়েবার তুলে ধরেছেন, সেই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু ভ্যালুস দিয়ে সেখানে কিন্তু কি করা হয়েছে, ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু ভ্যালুস দেওয়া হয়েছে, ইন্ডিয়ান পলিটিক্সকে ভ্যালুস দেওয়া হয়েছে। অর্থাৎ ট্র্যাডিশনসকে প্যারালে ভ্যালুস দেওয়ার সাথে সাথে মডার্নিটিকেও সেখানে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে, এবং কোনো রকমভাবে সেটাকে মডার্নিটিকে ইনকর্পোরেট করা হচ্ছে বা নিয়ে আসা হচ্ছে, মানে ট্র্যাডিশনসকে ছুঁড়ে ফেলে দিয়ে নয়, বরং ট্র্যাডিশনের বাক্সটাকে রেখে দিয়েই সেখানে কিন্তু মডার্নিজমকে জায়গা দেওয়ার কথা বলা হয়েছে। তো এই রকমভাবে তাদের কিন্তু একটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ দেখে নাও গার্জিয়ান বিউরোক্রেসি, রাইট। তো এখনো তোমরা দেখো যে আমাদের দেশে আমরা আধুনিক হয়ে গেছি, আমাদের দেশে এখনো পার্টিকুলার কোনো একটা গ্রুপ, কোনো একটা সেকশনস, তারা কিন্তু এই আধুনিক পুরনো ফর্মটাকে কন্টিনিউ করছে। এখনো তোমরা দেখবে যে আমাদের এখানে যখন পুজো হয় তখন আমরা ব্রাহ্মণকে ডাকি। এখনো যখন আমাদের দেশে যখন বিবাহ হয় তখন কোথাও গিয়ে আমরা সেখানে পুরোহিতকে সামনে রেখে বিবাহ সম্পন্ন করি। কোথাও সেখানে আমাদের গিয়ে দেখবে তোমরা যে সেখানে পুরনো সিস্টেমসগুলোকে ভ্যালুস দিয়ে রাখা হয়েছে। কিন্তু দেখবে এখানে টেকনোলজিও এসেছে, কিন্তু টেকনোলজিকে এখানে ব্যবহার করছে ওগুলোকে কিন্তু বজায় রাখার জন্য। অর্থাৎ পুরোহিতরা আজকে মোবাইল ব্যবহার করে আজকে পুজো করছে, মোবাইলকে ব্যবহার করে তারা পুজো করছে। আজকে তারা যখন মন্ত্র পড়ছে তখন আর এই পুস্তিকা পাঠ করছে না, তারা তখন মোবাইলে দেখে হয়তো পাঠ করছে। মোবাইলে দেখে তারা হয়তো সেখানে কি করছে, আজকের দিনে তোমরা দেখবে যে আগেকার দিনে যেটা কি হতো, যে এই ধরনের শিক্ষা লাভ করার জন্য সেখানে গুরুকুলে যেত মানুষরা, ছেলে মেয়েদেরকে গুরুকুলে পাঠানো হতো, গুরুকুলে গিয়ে তাদেরকে একেবারে সেখানে পুস্তিকা হাতে ধরিয়ে দিয়ে গুরুর অধীনে থেকে সেখানে শিক্ষা লাভ করা হতো। এখন আর সেই কনসেপ্টগুলো নেই। এখন কি হচ্ছে, এখন কিন্তু ঘরে বসেই সেখানে কিন্তু সে মোবাইলের মাধ্যমেই হয়তো সেখানে কি শিখছে না, ওই হয়তো হিন্দু মাইথোলজি সেখানে হয়তো সে পড়ছে, সে হয়তো সেখানকার তার নিজের ইতিহাস সম্পর্কে জানতে চাইছে, সেই ইতিহাস সম্পর্কে জানতে পারছে। তো এই যে তার ইতিহাসটাকে সে বজায় রাখছে, তার ট্র্যাডিশনসটাকে বজায় রাখছে, কিন্তু সেখানে সে কি করছে, নতুন নতুন ইনস্ট্রুমেন্টগুলোকেও সেখানে কিন্তু জায়গা করে দিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো আমরা দেখতে পাবো কি, যে এগুলো কিন্তু আমাদের একটা নতুন ইউনিক ফিচার্স কিন্তু আমাদের কিন্তু তৈরি করে দিতে হেল্প করেছে, বা বলতে পারো আমাদের একটা ইউনিক ফিচার্সকে সেটা কিন্তু একটা শো করছে। এগুলো আমরা দেখতে পাবো। সফট স্টেটের কনসেপ্টকে এখানে বোঝানো হয়েছে সেই পার্সপেক্টিভ থেকে। সফট স্টেট মানে হচ্ছে যে আইডিয়াটি বেসিক্যালি এখানে সুইডিশ ইকোনমিস্ট গুনার মার্ডাল যেটা দিয়েছিলেন, পপুলারাইজ করেছিলেন এই আইডিয়াটিকে, যিনি বলা যেতে পারে সফট স্টেট মানে হচ্ছে এখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে তার কতগুলো, মানে সে সফট, নরম কত একটা দৃষ্টিভঙ্গি নিয়ে চলে, হার্ড নয়। অর্থাৎ হার্ড মানে হচ্ছে যেটা বলা হচ্ছে যে কিছু নাকি কোনো একদিন কাউকে বোঝাচ্ছিলাম র্যাগিং নিয়ে, যাদবপুরের র্যাগিংয়ের প্রবলেমটা নিয়ে বলছিলাম যে যাদবপুরেরই কোনো একজন পিএইচডি স্কলারকে বোঝাচ্ছিলাম। তো ওর ধারণা হচ্ছে যে এখানে মানে এটা র্যাগিং নয়, এটা হচ্ছে একটা ভুল জিনিস। মানে সেকেন্ড টাইম যেটা হলো যে র্যাগিং নয়, সেটা ভুল জিনিস, এটা মিথ্যে জিনিস একটা প্রচার করা হচ্ছে, এটা হয়নি। বাট আমার লজিকে আমি বুঝিয়ে দিলাম যে এটা র্যাগিং, এবং সে মানতে বাধ্য হলো যেটা র্যাগিং। হ্যাঁ সত্যি, যদিও আমার জুনিয়র সে, তো মন দিয়েই শুনলো সে ব্যাপারগুলো, লজিকগুলো আমি যেমন মন দিয়ে শুনলাম সেও মন দিয়ে শুনলো, এবং সে স্বীকার করতে বাধ্য হলো যে টিভিতে যেটা প্রচার করা হচ্ছে বা বলা হচ্ছে যে র্যাগিং, সেটা কিন্তু র্যাগিং। এখন ছেলেটি স্বীকার করছে না বলে হয়তো সেখানে কেসটা র্যাগিংয়ের পর্যায়ে যাবে না, কেস হবে না, কিন্তু র্যাগিং। এবার কথাটা হচ্ছে যে র্যাগিং বা আরও এই ধরনের অনেক প্রবলেম সোসাইটিতে উঠে আসছে, কিন্তু তারপরেও সেখানে দেখবে কোনো কেস ফাইল হবে না, কোনো কেস ফাইল হবে না। ল তাদের উপর এনফোর্স হবে না, দেখে কি হবে, ল এখানে তার যে কঠোর মনোভাব আছে, ল শুধু যুক্তি বোঝে, ল শুধু নিয়ম বোঝে, ল শুধু সেখানে ক্যালকুলেশনস বোঝে, সেখানে সে সাইন্টিফিক রিজনসকে বোঝে। এখানে সহানুভূতি, মায়া, মমতা, আবেগ, ভালোবাসা, এগুলোর কোনো জায়গা তার কাছে কিন্তু নেই। কিন্তু সফট বলতে আমরা এই সমস্ত শব্দগুলো দিয়েই সফটকে আমরা ডিফাইন করে থাকি। তো ল, কাউকে যদি তুমি একটা গালিও দিয়েছো, আজ পর্যন্ত ছোটবেলা থেকে কাউকে যদি তুমি গালিও দিয়েছো, তার মানে তুমি একজন ক্রিমিনাল। তাহলে আমরা এখানে প্রত্যেকেই, কেউ গালি দিয়েছি, কেউ কারো সেখানে আম পেড়ে খেয়েছি, কেউ কারো সেখানে
সেখানে কারো বাড়িতে গিয়ে হয়তো সেখানে ঢিল ছুঁড়েছি, কেউ কারো বাড়িতে গিয়ে কলিং বেল টিপে এসেছি, চেপে এসেছি, তারপর দৌড়ে পালিয়েছি। ছোটোবেলায় বন্ধুদের মধ্যে মারপিট হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছি, নাক ফাটিয়ে দিয়েছি, কত কিছু করেছি আমরা। চুরি করেছি, বন্ধুদের টিফিন চুরি করেছি, সব কিছু কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। ওয়েস্টার্ন কান্ট্রিজগুলিতে যদি যাও তাহলে এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য তোমাকে তোমার বাবা মায়ের কিন্তু গার্জিয়ান কল হয়ে যাবে এবং স্ট্রিক্টলি সেখানে ল এনফোর্স হবে যে এই ধরনের ছেলেকে আমরা কলেজে রাখবো না, আমরা স্কুলে রাখবো না, তাকে নিয়ে যান আপনি অন্য কোনো স্কুলে পড়াবেন, আমরা একে রাখবো না। কেন? কারণ তার জন্য অন্য 5টা ছেলে কিন্তু সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। বা কাউকে তুমি হয়তো সেখানে যেমন বুলি করা একটা হচ্ছে বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। স্কুলে হয়তো তোমাকে ছোটোবেলায় বুলি করা হয়েছে, তার জন্য তুমি আজকে হাতে বন্দুক নিয়ে এসে সবাইকে শ্যুট করে দিলে স্কুলে ঢুকে। দেখছো আমেরিকার একটা কমন প্রবলেম। তাহলে তুমি যা কিছু করেছো তোমার জীবনে তার মধ্যে তুমি দেখতে পাবে যে তোমার একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তোমার মধ্যে আছে, তুমিও একজন ক্রিমিনাল, আমরা প্রত্যেকেই ক্রিমিনাল। তো এখন ক্রিমিনালকে পানিশ করাটাই হচ্ছে লয়ের কাজ, কিন্তু লকে আমরা কি এনফোর্স হতে দেখি না। যে রাস্তাটা হচ্ছে রাস্তার আইডিয়াটা কি? রাস্তার আইডিয়াটা হচ্ছে সেখানে গাড়ি চলবে, সেখানে ঘোড়া চলবে, মানুষ সেখানে যাতায়াত করবে। রাস্তাটা যদি মেন রোড না হয়, ফুটপাথ হয়, তাহলে মানুষ সেখানে পায়ে হাঁটবে। সেই কারণেই রাস্তাটাকে তৈরি করা হয়েছে। কিন্তু সেই রাস্তাতে আমরা কি দেখছি? কলকাতাতে একটা বড় কমন প্রবলেম, যেটা কিছুদিন আগেও তোমরা দেখলে যে উচ্ছেদ চললো, সেটা হচ্ছে এনক্রোচমেন্ট হয়েছে, জবরদখল হয়েছে। সেখানে সাধারণ কিছু মানুষ গরিব যেটা কি করছে, তারা সেখানে রাস্তার উপর দোকান বসিয়ে দিয়েছে। রাস্তা যেখানে এখানে গাড়ি চলবে সেখানে তারা দোকান বসিয়ে দিয়েছে এবং নির্ভয়ে বসিয়ে দিয়েছে। কোনো রকমের এই বিবেকটাও তাদের কাজ করেনি বা এইটাও তাদের ভাবনাও আসেনি যেটা একটা রাস্তা, এটা দিয়ে গাড়ি চলার রাস্তা, আমি কেন দোকান বসাচ্ছি? রাস্তার উপর তো রাস্তা চলার জন্য, ফুটপাথটা তো মানুষের যাওয়ার জন্য, হাঁটার জন্য, কিন্তু ফুটপাথ এই কারণেই নাম হয়েছে তার। কিন্তু সেখানে তো এখন দেখবে প্রচুর হকারের দোকান বসে গেছে, হকার সেখানে জায়গাটা দখল করেছে। তো তারপরও সেখানে ল এনফোর্স হয় না এদের উপরে। ল এনফোর্স হয় না, তার অন্যতম কারণ হচ্ছে যে এখানকার যে সোশ্যাল সিস্টেম, এখানকার যে ইকোনমিক সিস্টেম, এখানকার যে একটা বড় ধরনের পপুলেশনস এবং এখানকার যে হিস্ট্রি, সেগুলো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। যে তুমি রাতারাতি এদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারবে না, এদেরকে তুমি বলতে পারবে না যে এরা তোমরা উঠে যাও, এদেরকে তুমি রাতারাতি সরাতে পারবে না। কারণ এদের এই অবস্থার পেছনে বড় একটা দীর্ঘদিনের একটা শোষণ, এখানে এক্সপ্লয়টেশনস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। ফলে আজকে তারা এই জায়গায় রাস্তায় আজকে হয়তো তারা ঠেলা গাড়ি নিয়ে আজকে হয়তো একটা দোকান দিতে ইনকাম করতে বাধ্য হচ্ছে। ঠেলা গাড়ি নিয়ে এসে তারা হকারি করে হয়তো আজকে হয়তো রুটি রোজগার করছে। তো তুমি যদি ল এখন এনফোর্স করো, কতজনকে তুমি জেলে পুরতে পারবে না। তো স্টেট এখানে এক প্রকার তাহলে তাকে এই স্ট্রিক্ট লয়ের এনফোর্সমেন্টের জায়গা থেকে তাকে সরে এসে কি করতে হবে? সফটনেস তাকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে, সফটনেস। তো সব স্টেটের আইডিয়াগুলো এইরকমভাবে কিন্তু উঠে আসে যে সেখানে লস যেগুলো আছে, সেই লস একেবারে ল তৈরি হওয়া থেকে শুরু করে ল একেবারে ইমপ্লিমেন্ট হওয়া পর্যন্ত সব প্রসেসের মধ্যেই তোমরা দেখতে পাবে কি একটা সফটনেস আছে কোথাও গিয়ে, এতটা স্ট্রিক্ট নয়, এতটা হার্ড নয়। তো যখন তারা এখানে এসে ইন্ডিয়ান স্টেটকে বোঝার চেষ্টা করছে, তখন তারা দেখতে পাবো যে এই ধরনের বিষয়গুলোকেও তারা কিন্তু এখানে জায়গা দিয়েছে বা তাদের আলোচনায় এগুলো উঠে এসেছে যে ইন্ডিয়া এখানে একটা সফট স্টেটের পর্যায়ে পড়ে, হার্ড স্টেটের নয়। এবং এই কারণে এটা তাদের একটা যেমন শক্তি, তাদের একটা শক্তি, তেমন একটা দুর্বলতা, তেমন এটা তাদের একটা কিন্তু শক্তিও বটে, তো এইরকমভাবে তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করছে যে ইন্ডিয়াকে তারা বলছে যে ইন্ডিয়া প্যারালালি দুটোই, একদিকে তেমন সে উইক স্টেট, তেমনি সে স্ট্রং স্টেট। তো ইন্ডিয়ান ডেমোক্রেসিটাকে তখন তারা যখন বোঝার চেষ্টা করছে, তখন তারা বলছেন যে এটা উইক প্যারালেল, তারা এটা কিন্তু একটা সফট বা স্ট্রেংথ একটা কিন্তু তাদের আছে, ইন্ডিয়ান ডেমোক্রেসির আছে, এই কারণে যে সে ভেঙে যাচ্ছে না। যদি অত্যধিক বেশি সেখানে স্ট্রেংথ মানে শক্তিশালী ডেমোক্রেসি হওয়ার চেষ্টা করে, তাহলে সে কি করবে? সিস্টেম ভেঙে যাবে। আবার যদি উইক হওয়ার চেষ্টা করে তাহলেও সে ভেঙে যাবে। তো যেদিকেই তুমি যাবে, কমপ্লিটলি কোনো একটা আইডিয়াকে তুমি অ্যাডপ্ট করলে কিন্তু তোমার ভাঙনটা অবধারিত, তুমি এটাকে আটকাতে পারবে না। তুমি এটা আটকাতেই পারবে না, কোনো রকমভাবে আটকাতে পারবে না। তো সেই কারণে তারা ব্যালেন্স করার চেষ্টা করছে এবং এখনও আমরা সেই ব্যালেন্সটা করছি। আমরা হয়তো লিবারালিজমের রাস্তায় চলে গেছি ঠিকই, অনেকটা হয়তো আমরা অনেক বেশি মার্কেট ইকোনমির দিকে, ফ্রি মার্কেটের দিকে, লিবারালাইজেশনের দিকে, গ্লোবালাইজেশনের দিকে আমরা চলে গেছি, ইটস ট্রু। বাট কথাটা হচ্ছে তারপরেও এই বিষয়গুলোকে আমরা রাতারাতি ছুঁড়ে ফেলতে পারবো না আমরা এগুলোকে মার্কেটাইজ সবগুলোকে করতে পারিনি। সৌদি আরবে যেমন দেখো এটাকে তারা মার্কেটাইজ করে দিয়েছে, তাদের ধর্মটাকে তারা কিভাবে মার্কেটাইজ করে দিয়েছে, মার্কেটে তারা ধর্মকে আজকে প্রবেশ করিয়ে দিয়েছে। কি যে মার্কেটে ধর্মে প্রবেশ করিয়ে দিয়েছে এইরকমভাবে যে তারা ওইরকম একটা আইডিয়াকে সেটার মধ্যে দিয়ে প্রমোট করিয়েছে
যে তুমি যেই প্রান্তেই থাকো না কেন বিশ্বের, তুমি যতক্ষণ না এই দেশে এসে একবার সেই গম্বুজে তুমি একবার চুমু খাচ্ছ, ততক্ষণ তুমি কি পাবে না, না তোমার একটা যে কতগুলো যে এখানে যে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ তোমার জন্য রয়েছে, সেই আদেশের সম্পূর্ণটা তুমি ফুলফিল করলে না। কাজেই তুমি সেখানে কিন্তু কোথাও গিয়ে তোমার মধ্যে পাপ বোধটা রয়ে গেল বা পাপটা রয়ে গেল, তুমি পাপ মুক্ত হতে পারলে না। পাপ মুক্ত হতে হলে তোমাকে একবার মক্কায় আসতে হবে, তোমাকে একবার দর্শন করতে হবে, তোমাকে একবার সেখানে হজে যেতে হবে। তো এটার মধ্যে দিয়ে তারা কি করছে, এটার মধ্যে, এবং এটাতে তারা ফ্রিতে করছে তা কিন্তু করছে না। ফ্রিতে করছে কি, করছে না, ফ্রিতে করছে না। তো তারা এটার জন্য প্রচুর টাকা তাদের কাছ থেকে নিচ্ছে, প্রচুর টাকা তারা তাদের কাছ থেকে নিচ্ছে। তো সেবামূলক কাজ নয় এটা, তাহলে সেবা, ধর্মটা সবসময় সেবার পর্যায়ে ছিল, এটাকে তারা প্রচুর টাকা নেওয়ার মধ্যে দিয়ে মার্কেটের পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে। আজকে আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো এখনো হয়নি। হ্যাঁ, অনেক হয়তো বড় বড় মন্দির এখানে হয়েছে, মসজিদ হয়তো এখানে হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে তারপরেও কিন্তু সেখানে ওদের মতো করে কমপ্লিটলি মার্কেটাইজ করেনি এটা এখনো, বা বলতে পারো সেই দিকে এখন সরকার যাওয়ার চেষ্টা করছে। এই সফট পাওয়ার হিসেবে এগুলোকে কনসিডার করা হচ্ছে, যে বুদ্ধিজমকে যেমন প্রমোট করা হচ্ছে, হিন্দুজমকে যেমন প্রমোট করা হচ্ছে আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে, সফট পাওয়ার হিসেবে এগুলো হয়তো শুরু করেছে এখন নতুন করে, বাট আমরা এতদিন করিনি সেগুলো। আমরা সেই জায়গাতে আমরা কি আছি না, কোথাও গিয়ে আমরা এগুলো মানুষের যে ব্যক্তিগত যে একটা পর্যায়ে ব্যক্তিগত বিষয়, সেখানেই ওটাকে রেখে দিয়েছি, সেটাকে মার্কেটে নিয়ে আসিনি আমরা, সেটা ব্যক্তিগত পর্যায়ে রেখে দিয়েছি, প্রত্যেকের নিজস্ব এখতিয়ারের মধ্যেই রেখেছি। স্টেটের ইন্টারভেনশন এখানে নেই, যে ছোট ছোট তুমি কোনো মন্দির করতে পারবে না, মসজিদ করতে পারবে না, আমরা এখানে বড় বড় একটা দুটো করবো এবং সেখানেই মানুষ এখানে এসে দর্শন করার জন্য আসবে, বারে বারে ওখানেই যেতে হবে তোমাকে দর্শন করতে হলে, এই ধরনের কোনো বাধ্যবাধকতার জায়গা আমরা তৈরি করিনি। তো এটা তো ধর্মের ক্ষেত্রে গেল। এইরকম তোমরা সমস্ত কিছুর মধ্যেই খুঁজে পাবে, ধর্ম শুধু কেন, সমস্ত কিছুর মধ্যেই তোমরা এই জিনিসগুলো খুঁজে পাবে, কোনোটার মধ্যে এটা কিন্তু বাকি নেই। তো প্রত্যেকে এখানে আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসিতে কি করা হয়েছে, মানুষকে মূল্য দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে মূল্য দেয়। ইকোনমির ক্ষেত্রে বললাম, রাস্তা সেখানে এনক্রোচমেন্ট হয়েছে, কিন্তু সেখান থেকে তাকে সরানো হচ্ছে না। সরকার এই দেখলে তোমরা যে মমতা ব্যানার্জি হুঙ্কার দিল 2-4 দিন, হুঙ্কার দিয়ে বুঝে গেল যে যেভাবে এখন তারা মিডিয়ার সামনে এসে বলছে যে মমতা ব্যানার্জিকে তোমাকে ভোটের সময় দেখে নেবো আমরা, যখন হুঙ্কার দিচ্ছে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, সেই ডিসিশন থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। এটা কিন্তু হতে বাধ্য। তো এইটা একটা বড় যেটা একটা বড় সিস্টেমকে এখানে দর্শাসে, সেটা হচ্ছে এটাই, যে এটা একটা সফটনেসকে এখানে কিন্তু ভ্যালুস দেওয়া হচ্ছে। তো ইন্ডিয়ান ডেমোক্রেসির এটা একটা সফটনেস, একদিকে যেমন হচ্ছে এখানকার সফটনেস থাকার ফলে এখানকার সাধারণ মানুষের উন্নতি হচ্ছে, বা তারা তাদের নিজেদের ন্যূনতম যারা খেতে পারত, হয়তো একটু হার্ড হয়ে গেলে যারা খেতেই পারবে না, পড়তেই পারবে না, ব্যবসা বাণিজ্যই করতে পারবে না, কারণ রাস্তাটা দোকানে না লাগালে তো সে তো, তার কাছে তো জায়গা নেই, কোথায় লাগাবে সে, জায়গা কিনে তো দোকান করার মতো সাধ্য তার নেই। তাহলে তার জন্য যেমন এটা একটা বেনিফিশিয়াল হচ্ছে, অন্যদিকে এটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিটাকেও কিন্তু দুর্বল করে দিচ্ছে প্যারালেলি, এটাও বুঝতে হবে। ইন্ডিয়ান ইকোনমিকে দুর্বল করে দিচ্ছে। কিভাবে দুর্বল করছে না, ওই আর কি, রাস্তার জায়গাটা কমে এসেছে। আমাদের রোড, যেখানে চায়না বড় বড় রাস্তা তৈরি করছে, ঝাঁ চকচকে রাস্তা তৈরি করছে, প্রচুর কানেক্টিভিটির দিকে এগিয়ে গেছে, সেখানে আমাদের রাস্তাগুলো দিনের পর দিন ন্যারো হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এবং যেখানে দেখবে ভিড়, সেখানে দেখবে পলিটিক্যাল পার্টিসগুলোও দেখবে, যেখানে দেখবে যানবাহনের ভিড়, যেখানে দেখবে গ্যাঞ্জাম লেগে আছে, সেখানে দেখবে আবার পলিটিক্যাল পার্টিসগুলোও সেখানে এসে দেখে কি করবে তোমরা, বড় একটা মঞ্চ খাটিয়ে সেখানে দেখবে তারা ওখানে এবার বক্তৃতা শুরু করে দিচ্ছে। পলিটিক্স তো ওই রকম হয়ে গেছে। তো এটা হতে বাধ্য। তো এটা আলটিমেটলি কি করছে, আমাদের পলিটিক্স এবং আমাদের এই ইন্ডিয়ান ইকোনমির এই বিষয়গুলো এবং সমস্ত কিছুর মধ্যে এগুলো আলটিমেটলি আমাদেরকে কিন্তু লিড করছে একটা দুর্বল রাষ্ট্র হওয়ার দিকে। যে ওরা যখন বড় বড় রাস্তাঘাট তৈরি করে তাদের যেমন কমিউনিকেশনসটাকে অনেক সফট করে দিতে পেরেছে, অনেক ইজি করে দিতে পেরেছে, তাদের প্রোডাক্টের প্রাইসটাকে যেমন কমিয়ে আনতে পেরেছে, আমরা কিন্তু সেটা পারবো না। আমাদের এখানে দেখবে গাড়ির স্পিড কমে এসেছে, 1 ঘন্টায় হয়তো সেখানে 20 কিলোমিটার যায় একটা গাড়ি, 1 ঘন্টায় হয়তো 30 কিলোমিটার যায় একটা গাড়ি, কিন্তু সেই গাড়ির স্পিড তো, আমাদের গাড়িটা যখন প্রডিউস করা হয়েছে তখন গাড়ির স্পিড, মোটরসাইকেলের স্পিড সেখানে দেখবে 110, 120, 130 রাখা হয়েছে, কিন্তু কখনো সে 110-20-তে তুমি এটাকে তুলতে পারবে না, 30-40 হাইস্ট ম্যাক্সিমাম, এবং গড়ে দেখা যাবে তুমি হয়তো 25 তুলেছো, 25-এর উপরে তুমি তুলতে পারবে না সেটাকে। তো এই স্পিডে আমরা দাঁড়িয়ে গেছি, 25-30-এ এসে আমরা দাঁড়িয়ে গেছি। আমাদের স্পিড হচ্ছে আমরা ঘন্টায় 30 কিলোমিটার রান করি। তাহলে আমরা যখন ঘন্টায় 30 কিলোমিটার যাচ্ছি, চায়না হয়তো তখন সেখানে বুলেট ট্রেন তৈরি করে বা অন্যান্য আরও রাস্তাঘাটকে বা এত বড় বড় ব্রিজ নির্মাণ করার মধ্য দিয়ে, ঝাঁ চকচকে রাস্তা তৈরি করার মধ্য দিয়ে, বড় বড় রাস্তা তৈরি করার মধ্য দিয়ে সে কী করছে, ঘন্টায় সে সেখানে 500 কিলোমিটার চলে যাচ্ছে ইজিলি। আমরা পারছি না সেখানে, বা অ্যাটলিস্ট 500 না হলেও 200 তো যাচ্ছে।
তো সে সেখানে অনেকটা এগিয়ে যাচ্ছে, আমরা সেখানে পিছিয়ে যাচ্ছি। সো কি হচ্ছে, ওদের ইকোনমি শক্তিশালী হচ্ছে, আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। সো দিস আর দ্য এক্সাম্পল বলা যেতে পারে, দিস আর দ্য এক্সাম্পল অফ উইকনেস অ্যান্ড স্ট্রেংথ অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। এটা তোমাদের বুঝতে হবে। তো এগুলোই তারা এই সফট স্টেটের মধ্য দিয়ে কিন্তু বোঝাতে চাইছে। ইন্ডিয়ান ইউনিক পাথ টু ডেভেলপমেন্ট, এটাও তারা বোঝানোর চেষ্টা করছে যে একটা ইউনিক পাথকে আমরা অবলম্বন করেছি, একটা বিশেষ একটা রাস্তা বলতে পারো, যে বিশেষ একটা মাধ্যম বা রাস্তাকে আমরা উন্নয়নের জন্য আমরা অবলম্বন করেছি। এটাই সেটা, কি এটাই সেটা ডেভেলপমেন্টাল মডেল। ব্যালেন্স করার চেষ্টা করছি না, কমপ্লিটলি আমরা মডার্নাইজেশন প্রসেসকে এবং মডার্নাইজেশনেরই কোনো একটা পার্টিকুলারকে অ্যাডপ্ট করেছি, যেটা আইদার লিবারালিজম কিংবা সোশ্যালিজম, সেটাকে না আমরা কমপ্লিটলি ভ্যালুস দিয়েছি, না আমরা ট্র্যাডিশনসকে কমপ্লিটলি সেখানে একই রকম রেখে দিয়েছি। ব্যালেন্স করেছি আমরা দুটোর মাঝে, ব্যালেন্স করে ধীরে 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 আমরা গ্রো করছি। তো এইটা হচ্ছে বলে আজকে আমাদের কি আছে, যে আমাদের আজকে দেশটার মধ্যে হয়তো দেখবে যে কোনো বড় গ্রুপ এসে বলছে না যে আমি উন্নয়ন থেকে বিচ্যুত হয়ে গেছি, সে কাজে আমি এখন আলাদা কোনো দেশ চাই, আমি কমপ্লিটলি আলাদা একটা রাজ্য চাই, আলাদা রাজ্যের অটোনমি চাই, এগুলো তারা বলছে না, বলতে পারছে না। তারা এতটা জোরালো তাদের ভয়েস নয়, তারা জোরালো ভয়েস তুলতে পারছে না। কেন? কারণ কোথাও গিয়ে মিনিমাম নিডসটুকু তাদের পূরণ করা হচ্ছে অ্যাটলিস্ট। তো ফলে তারা কি হচ্ছে, কোথাও গিয়ে সেটা যেহেতু পাচ্ছে, একেবারেই দেয়ালে পিঠ থেকে যায়নি তাদের, তো ফলে তারা এখানে কি করছে না, তারা এই দেশের আইডিয়ার মধ্যে, এই দেশের সিস্টেমের মধ্যে, এই দেশের ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে থাকতে তাদের বিশেষ কোনো অসুবিধা নেই, এবং বিশেষ করে তারা কোনো ডেমোক্রেটিক আইডিয়াকেও প্র্যাকটিস করতে, মানে চূড়ান্ত রকমভাবে তারা অটোনমিও চাইছে না। যে অন্যান্য দেশগুলো যেরকমভাবে অটোনমি চেয়েছে বিভিন্ন গ্রুপগুলো, এবং তারা টুকরো টুকরো হয়ে গেছে, ইন্ডিয়ান ডেমোক্রেসি সেই ধরনের কিন্তু কোনো ধরনের ঘটনার সাক্ষী হয়নি এখনো পর্যন্ত। পাকিস্তানকে তোমরা ভেঙে যেতে দেখলে, এবং অনেক দেশগুলো ভেঙে যাওয়ার পরও তাদের ইকোনমিকে ডিস্ট্রাক্ট করতে দেখলে, ইকোনমিকেও ধ্বংস হয়ে গেছে, তাদের একেবারে তলানিতে নেমে এসেছে, নেগেটিভে রান করেছে, লোনে জর্জরিত হয়ে আছে, নিজস্বতা বলে কিছু নেই তাদের পলিটিক্সের নিজস্বতা বলে কিছু নেই। আজকে চায়নার পর পাকিস্তানের পলিটিক্স দেখছো যে ইমরান খানকে কিভাবে সেখানে পদ থেকে সরিয়ে দিল। কেন? কারণ ইমরান খান সেখানে সোভিয়েত ইউনিয়নের কাছে গেছিল, রাশিয়ার কাছে গেছিল, সেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন শুরু হলো তার একদিন দুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো যে তিনি সেখানে পূর্ব নির্ধারিত তার যে একটা মিটিং ছিল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে, পুতিনের সঙ্গে, সেটা তিনি করতে গেলেন। যখন করতে গেলেন সেটা তো আমেরিকা ভালোভাবে নেয়নি, এবং তিনিও বারবার অ্যালিগেশন দিচ্ছেন যে আমেরিকা এখানে তাদের লিডারদেরকে, তার দলের নেতাদেরকে সেখানে ভয় দেখাচ্ছে, এবং তারা সেই কারণে দল ত্যাগ করে তারা সেখানে এখন দল ত্যাগ করে এখন শাহবাজ শরীফের দলে চলে যেতে বাধ্য হচ্ছে। এবং আমরা দেখলাম যে হ্যাঁ, ফাইনালি ওটাই হলো, আমেরিকাকে বারবার সেখানে ব্লেম করেছে। তো বুঝতেই পারছো যে একজন প্রধানমন্ত্রী বলছেন, এটা কোনো সাধারণ কোনো পাবলিক বলেননি। তো যখন বলছেন তখন পরিষ্কার বুঝতে পারছো তাদের নিজেদের দেশের যে সোভারেনিটি সেটা কোথাও গিয়ে কম্প্রোমাইজ হয়ে গেছে। বাট ইন্ডিয়ার সেই দিনটা আসেনি এখনো, ইন্ডিয়ার সেই দিনটা কিন্তু ইন্ডিয়াকে দেখতে হলো না। বাংলাদেশে দেখলে কিভাবে, যেভাবে এই যে প্রধানমন্ত্রী, এই যে এখন চিফ অ্যাডভাইজার যিনি আছেন ইউনুস খান, তিনি দেখবে সেখানে আমেরিকাতে গিয়ে, আমেরিকার একজন প্রেসিডেন্ট, কি নাম বলছি, বিল ক্লিন্টন বোধ হয়, তার একটা সেখানে স্টেজে গিয়ে, মানে তার একটা সভা ছিল, সেই সভাতে তিনি আমন্ত্রিত ছিলেন, সেখানে গিয়ে বলছেন যে তিনি যে আন্দোলনটা করেছেন দেশে, তো তার মাস্টার মাইন্ডকে তিনি বলছেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড, এটা রাতারাতি হয়নি, এর জন্য অনেক প্ল্যান করতে হয়েছে। তাহলে প্ল্যান মাফিক তারা করেছে, তারা পরিষ্কার মুখে বলছে, আমি বলছি না, উনি নিজে মুখে বলছেন। তাহলে প্ল্যান মাফিক তারা করেছে, এবং এই প্ল্যানে আমরা দেখতে পাবো কি বড় বড় সেখানে ওয়েস্টার্ন মিডিয়াসগুলো, ওয়েস্টার্ন অ্যালাইসগুলো হাত কাজে, মানে আমেরিকা বিশেষ করে। কারণ আমরা দেখলাম যে শেখ হাসিনা তার 3-4 মাস আগে আমরা দেখতে পাবো যে আমেরিকাকে ব্লেম করলেন যে আমেরিকা তার সরকার ফেলে দিতে চায়, বা সে এখানে সেন্ট মার্টিন আইল্যান্ডটি চায়, এবং সে সেখানে একটা ফোর্স ক্রিয়েট করছে। এটা চক্রান্ত, বিদেশি চক্রান্ত। তো তারাও কম্প্রোমাইজ, তাদেরও সেখানে কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে তারা হয়তো একটা এত বড় স্টুডেন্ট মুভমেন্ট করলো বটে, বাট তারা এটা অস্বীকার করতে পারবে না যে তাদের নিজেদেরই চিফ যখন এখানে এসে বলছে যে এটা একটা প্ল্যান মাফিক একটা করা হয়েছে, এটা রাতারাতি হয়নি, তখন কোথাও গিয়ে এখানে আমেরিকার যে ইনভলভমেন্ট আছে সেটা তুমি ডিনাই করতে পারবে না। এবং আমেরিকার মাটিতে গিয়েই কথাটা বলছে, সাহসটা দেখো, অন্য কোনো দেশে বলছেন নাকি, আমেরিকায়। বুঝতেই পারছো যে ওখান থেকেই সাহসটা পেয়েছেন। এবং যারা পাওয়ারে এসেছে এখন, যারা পাওয়ারে আছে, তারা পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা যে এরা প্রত্যেকেই আমেরিকার ভীষণ ক্লোজ। এই মুহূর্তে যাকে হচ্ছে সংবিধান সংশোধন করার জন্য, যাকে যখন অ্যাডভাইজার করা হয়েছে, এর আগে যাকে করা হলো কিছুদিন আগে, তিনি সরে গেলেন, তিনি বললেন যে আমার শারীরিক অবস্থা ভালো নয়, আমি সরে যাচ্ছি। কেন সরে গেলেন সেটা তো তিনি বললেন না, শারীরিক অসুস্থতার কারণ দেখালেন। যাকে নিয়ে আসা হলো তিনি কে? তিনি হচ্ছেন আলী রেওয়াজ বা শেহবাজ বলে কেউ একজন আছেন, আইআরের একজন বিখ্যাত মানুষ,
IR এর একজন গবেষক, একজন প্রফেসর, আমেরিকাতে তিনি পড়ান। বিভিন্ন আমি ওনার লেকচার শুনেছি সরাসরি। তিনি 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 এখন গিয়ে ওদের দেশের সংবিধান সংস্কার করবেন, যে কিনা ওই দেশেরই নাগরিক নয়, বা নাগরিক থাকলেও দুটো নাগরিকত্ব তার আছে। তো আমেরিকার মতো করে ভাবনা চিন্তা করে এখন নিজেদের দেশে সংশোধন করবে, সেটাই তো স্বাভাবিক কথা, এটাই তো হবে আলটিমেটলি। যতটা ডেমোক্রেসি আসার কথা ছিল সেটা তো আসবে না। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি কোথাও গিয়ে তাদের সার্বভৌমিকতা কম্প্রোমাইজ হয়ে গেল, এবং দেখতে পাচ্ছ যে জ্বলন্ত যে সমস্ত প্রবলেমসগুলো তাদের সামনে উঠে আসছে। তারা শুরুতে এসে বললো যে তাদের নিজেদের দেশের জনগণকে তারা ইলিশ না খাইয়ে ইন্ডিয়াকে তারা ইলিশ পাঠাবে না, এখন তারা ইলিশ পাঠাতে বাধ্য হচ্ছে তারা। এবং কি বলছে না, ইন্ডিয়া থেকে রিকোয়েস্ট এসেছে তাদের, সেই কারণে দিচ্ছে। রিকোয়েস্ট তো আগেও ছিল, এখনো আছে। তো তুমি তখন বললে দেবো না, এখন বলছো দেবো। তার মানে কোথাও গিয়ে তুমি এটা রিয়েলাইজ করছো যে তোমার নিজের দেশের যে বিজনেসম্যানরা আছে, তোমার নিজেদের দেশের যে পোর্টসগুলো আছে, সেগুলো তোমাকে কোথাও গিয়ে দুর্বল করে দিয়েছে। তো এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে কি যে তাদের সার্বভৌমিকতা, তাদের সোভারেন পাওয়ার, সেগুলো কম্প্রোমাইজড হয়ে গেছে। তারা বড় কোনো ডিসিশনস যত নিল না, কিন্তু একটা বড় ডিসিশন খুব সুন্দরভাবে নিয়েছে, এবং সেই ডিসিশনসটা তারা তাদের সমস্ত পৃথিবীর যত দেশের প্রতিনিধি তাদের দেশে আছে ওখানে এসে বড় বড় বিশেষ করে তাদেরকে সামনে রেখে, সেই প্রতিনিধিদের, কমিশনার কিংবা অ্যাম্বাসেডারদেরকে সামনে রেখে ইউনুস কোন ডিসিশন নিলেন, ডেভেলপমেন্টাল কোনো ডিসিশনস নিলেন কি নিলেন না, তার থেকেও সবার আগে তিনি ডিসিশনস নিলেন যে রোহিঙ্গারা তাদের দেশেই থাকবে, এবং তিনি সেটাতে সমর্থন করছেন। তার বিশেষ কোনো অসুবিধা নেই, এবং তিনি বরং আকুতি মিনতি করবেন এখন ইউনাইটেড নেশনসের কাছে আকুতি মিনতি করবেন তিনি এখন আমেরিকার কাছে, ইউরোপের কাছে, এবং ইউরোপের আমেরিকার সমস্ত এই ধরনের প্রতিনিধিদেরকে সামনে রেখে মিটিং করে একটা সভা করে মিডিয়ার সামনে তিনি এটা ঘোষণা করে দিলেন যে সেখানে তারা থাকবে, এখানে রোহিঙ্গারা থাকবে, কোনো অসুবিধা নেই। তো আগের সরকারের থেকে একটু নমনীয়তা একটুখানি তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। যখন দেখতে পাওয়া যাচ্ছে তখন এটা কিসের ইঙ্গিত দিচ্ছে এটাই যে তাদের তো ক্ষতি হচ্ছে রোহিঙ্গার। এবং তোমরা দেখবে যে দুর্বল সরকার প্রতিষ্ঠিত হওয়ার কারণে আরও বেশি করে রোহিঙ্গারা এখন ছোটোখাটো ইস্যু হলে আরও বেশি করে এখানে আসছে, কারণ এটা সুযোগ যে না, এতটা বেশি স্ট্রিক্টনেস সেখানে বাংলাদেশে নেই, চলো এই সময় যেতে পারলেই ভালো। তাদের খবরের কাগজগুলো দেখো, চ্যানেলগুলো দেখো, বুঝতে পারবে যে প্রত্যেক দিন আরও বেশি সংখ্যক ধীরে ধীরে রোহিঙ্গারা ঢুকছে সেখানে। বিবিসির রিপোর্টগুলো দেখো, তাহলে বুঝতে পারবে ঢুকছে, প্রতিনিয়ত ঢুকছে, প্রত্যেক দিন ঢুকছে। ওখানকার অধিবাসীরা তারা জীবনযাপন তাদের বিপন্ন হয়ে গেছে, তারা অধিবাসীরা জীবনযাপন করতে পারছে না। তাদের অর্থনীতি, তাদের সামাজিক অবস্থা, তাদের কালচারাল যে হিস্ট্রি, সেগুলো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তারা সেগুলো উপভোগ করতে পারছে না। তো একটা দেশের এবং একটা সিকিউরিটিরও থ্রেট, তো কতদিন তারা ওখানে তুমি তাদেরকে আটকে রাখবে? একটা সময় তারা এখানে বাউন্ডারি ক্রস করে এসে তোমার মেনল্যান্ডে ঢুকে তোমাকে কিন্তু তোমার ক্ষতি করবে, এবং স্বাভাবিক। কারণ কতদিন তারা বঞ্চিত থাকবে সেখানে? একটা ওয়াশরুমে সেখানে 500 জন মানুষ লাইন দিয়ে কতদিন পায়খানা করবে? স্বাভাবিক, তো তারা তো বাউন্ডারি ক্রস করবে। তো কোথাও গিয়ে এগুলো যে সিকিউরিটি থ্রেট অবধারিত, তো সেগুলো কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেল তাদের। তাহলে এই সমস্ত দেশগুলোর, এবং শ্রীলঙ্কারও দেখলে ইকোনমি কীভাবে কম্প্রোমাইজ হয়ে গেছে চায়নার কাছে। তাদের নিজেদের ল্যান্ড তারা চায়না, তাদের নিজেদের পোর্ট তারা কিন্তু আজকে হাম্বারটনটা পোর্ট কিন্তু তারা চায়নাকে দিতে বাধ্য হয়েছে। দেখলে বড় একটা ঋণ দিয়ে সেটাকে কনস্ট্রাক্ট করা হলো, তারপর যখন ঋণ শোধ করতে পারছে না তখন ওদেরকে এই লিজ দিয়ে দিল 99 বছরের জন্য। চলো, পেয়ে গেল, ল্যান্ড দখল হয়ে গেল, তাহলে সোভারেনিটি কম্প্রোমাইজ হয়ে গেল। ইন্ডিয়াতে কিন্তু সেটা হয়নি। এই যে ছিটমহল বিনিময় হলো, তার জন্য আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সংশোধন করতে হলো, 100তম সংবিধান সংশোধন হলো। আমাদের দেশে কিন্তু এই ধরনের অবস্থাগুলো আসেনি, এবং এখনও আমরা ডিসপিউটগুলো রেখে দিয়েছি, কারণ এখনও প্রপার কোনো সলিউশন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে রেখে দেওয়া হয়েছে। আমরা যাচ্ছি না সেই জায়গায়। আমাদের নিজেদের ছোট্ট অংশটুকু হলো, 4 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা হলেও আমরা সেটা কম্প্রোমাইজ করতে চাইছি না, কিন্তু ওদের কম্প্রোমাইজ হয়ে গেছে। এই দেশগুলোর আশেপাশে দেশগুলোর কম্প্রোমাইজ হয়ে গেছে। তো যেভাবে কম্প্রোমাইজ হলো তোমরা দেখলে, যেভাবে সেখানে তালিবানকে যেভাবে তোমরা দেখলে যে সব পাওয়ারে বসালো আমেরিকা, সেখানে আবার রিসেন্টলি দেখলে তোমরা আফগানিস্তানে, দেখলে তোমরা এই জিনিসগুলো যেভাবে তোমরা মালদ্বীপে দেখতে পাচ্ছ। মালদ্বীপ ঋণের জালে জর্জরিত হয়েছে। তারা বলছে তাদের পূর্বপুরুষদের সমস্ত সম্পত্তি, সোনা গয়না বিক্রি করে দিলেও তারা লোন শোধ করতে পারবে না। তাদের বড় একটা ইকোনমি যেখানে দাঁড়িয়ে আছে ট্যুরিজমের উপরে, সেখানে বড় ইকোনমি, ট্যুরিস্টদের অ্যাট্রাকশনসটা যেখানে ইন্ডিয়া থেকে, তাদেরকে তারা আজকে কি করছে, তাদের বিরুদ্ধে তারা চলে যাওয়ার ফলে তাদের একটা বড় ইকোনমির ক্ষতি হচ্ছে। এখন বারে তারা ইন্ডিয়াতে দৌড় লাগাচ্ছে, কারণ চায়না তো তাদেরকে এতটা করবে না, তারা তো ইকোনমিক্যালি ভাবছে। আমাদের কোথাও একটা সিকিউরিটির ইস্যু আছে, চায়না তো সেটা নেই, উল্টো দিকে। তো আমাদের সিকিউরিটি থ্রেটটা তারা হয়তো সেখানে তৈরি করে দিল বটে, কিন্তু আলটিমেটলি তারা তো নিজেরা ডুবে গেল, সেটা ভাবলো না। তো প্রত্যেকটা দেশের এখানে কি হয়েছে যে
এখানে সিস্টেমটা ডুবে গেছে, তাদের সোভারেনিটি সেখানে কম্প্রোমাইজ হয়েছে, কিন্তু আমাদের সেই অবস্থাটা কিন্তু হয়নি। না আমাদের সার্বভৌমিকতার হয়েছে, না আমাদের অর্থনীতির হয়েছে, আর না আমাদের রাজনীতির হয়েছে। যে আমাদের রাজনীতিক লিডাররা কারো ভয়ে এখানে এসে অন্য রাজনৈতিক দলে তো যোগদান করছে, এটা কিন্তু হয়নি। এটা কিন্তু হয়নি। তাদের একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে। এখানে বিভিন্ন বিভিন্ন রিজিওনাল পলিটিক্যাল পার্টিসগুলো যেভাবে মাথা ছাড়া দিচ্ছে, যেভাবে তারা পাওয়ারে আসছে, সেটাই একটা জ্বলন্ত উদাহরণ যে এখানে মানুষের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, মানুষের মতো করে সেখানে কিন্তু রাজনীতি রান করছে, মানুষের চাহিদা অনুসারে রান করছে। তো কাজে এগুলো পরিষ্কার বলতে পারো এখানে যেটা ইউনিক পাথ অ্যাডপ্ট করেছে, যেটা আশেপাশের সাউথ এশিয়ার যে দেশগুলো যেটাকে তারা সামনে রেখে তাদের গবেষণাটা শুরু করলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কমপ্লিটলি সেগুলো থেকে ভিন্ন। তো এই ইউনিক পাথটা তারা এখানে দেখেছে যে ইন্ডিয়ার একটা অবশ্যই ইউনিকনেস আছে বলে ইন্ডিয়া আজকে কিন্তু সার্ভাইভ করছে এবং গ্রো করছে, তার কিন্তু ডেভেলপমেন্টও হচ্ছে, এগুলো আমরা দেখতে পাবো। এই সমস্ত বিষয়গুলোই এখানে তারা কিন্তু আলোচনা করার চেষ্টা করেছে। এই সমস্ত বিষয়গুলো তোমরা দেখতে পাবে। কাস্টকে নিয়ে তোমাদের বললাম, কাস্ট নিয়ে তারা একটা বড় একটা কাজ করেছেন, পলিটিক্যাল পার্টিস নিয়ে তারা বড় কাজ করেছেন। এই দুটো বিষয় ছোটোখাটো বিক্ষিপ্তভাবে আলোচনায় আসবে। আগামীকালকের ক্লাস লেকচারে তোমরা এগুলো সব পেয়ে যাবে। আপাতত এখানে শুধু দেখে নাও তাদের একটা যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে জানো তোমরা রাজনী বা জয়প্রকাশ নারায়ণের ক্ষেত্রে জিজ্ঞেস করেছিল, কাজে এদের ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে যে এরা ভারত সরকারের কোনো অ্যাওয়ার্ড পেয়েছে কিনা এবং কত সালে পেয়েছে এবং কোন অ্যাওয়ার্ড পেয়েছে। তো হ্যাঁ, ভারত সরকারের কাছ থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছে। এত বড় একটা গবেষণা তারা করেছেন, দীর্ঘ সময় তারা এখানে কাটিয়েছেন। তারা বোধহয় 5 বার ভারতবর্ষে এসে কাটিয়েছেন এবং তারা সেকেন্ড হোমও বানিয়ে নিয়েছিলেন। রাজস্থানে তারা থাকতেন, দীর্ঘ সময় তারা থেকেছেন। আমেরিকাতে রাজস্থানের রাজস্থানের একটা ইউনিভার্সিটি, শুধুমাত্র জয়পুর হবে, সেই একটা ইউনিভার্সিটিতেও তারা দীর্ঘ সময় সেখানে পড়িয়েছেন, স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশনস করেছেন, সিভিল সোসাইটিকে বোঝার চেষ্টা করেছেন, সেখানকার পলিটিক্স, সেখানকার পার্টি সিস্টেম, এখানকার কাজ সিস্টেম, সমস্ত কিছুকে তারা বোঝার চেষ্টা করেছেন এবং সেখানে একটা পজিটিভ সেন্সে সেটাকে দেখার চেষ্টা করেছেন এবং ক্রিটিসাইজও করেছেন যেগুলো দুর্বলতা সেগুলোকে। তো আমরা দেখতে পাবো এই সমস্ত একটা অবদানের জন্য, এত বড় একটা ইন্ডিয়ান পলিটিক্সকে বোঝার জন্য, তার একটা দলিল তৈরি করার জন্য, ইন্ডিয়ান পলিটিক্সের দলিল তৈরি করার জন্য, ইন্ডিয়ান পলিটিক্সের একটা আয়না তৈরি করার জন্য বলা যেতে পারে, যেটা পড়লে আমরা হয়তো ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান পার্টি, ইন্ডিয়ান সিভিল সোসাইটি, ইন্ডিয়ান কাস্ট সিস্টেম, এগুলো হয়তো আমরা জানতে পারি। তো সেই অবদানের জন্য এদের আমরা দেখতে পাবো ভারত সরকার 2014 সালে এদেরকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দিয়েছে, যেটা আমাদের হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বলা হচ্ছে, জানো তোমরা। সো এই ধরনের একটা তাদের কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সিভিল সোসাইটি, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি, ইন্ডিয়ান কাস্ট সিস্টেম, এগুলোর উপর তাদের একটা বড় অবদান আছে। এগুলোই বারবার পরীক্ষায় কিন্তু জানতে চায়। দু একটা আরও তাদের রাইটিংস আছে, সেগুলো আগাম বই, তোমাদের যেটা বই দেওয়া হয়েছে সেই বইয়ের মধ্যেই আছে, দেখে নিও। মেটেরিয়ালসের যে বইটা আছে 2-3 পাতার, সেখানেই রয়েছে সেগুলো সিকোয়েন্সে লেখা। আগামীকাল যখন তোমরা কোয়েশ্চেন্সগুলো সলভ করবে, রাতে যখন আমরা অ্যানালাইজ করব, তখন আমরা কিন্তু ওই বিষয়গুলোও দেখে নেবো প্যারালালি, যে আরও কী কী আছে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন, কারো কোনো প্রশ্ন, সাজেশন? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা। বোঝা গেছে? ঝিলিক বলো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, পুরো অসুবিধা হয়। ওকে, ঐশী ঠিক আছে? বলো ঝিলিক। স্যার আমি কোয়েশ্চেনগুলো সলভ করে নিয়েছি। ও হ্যাঁ, দেখলাম, আমি দেখেছি কোয়েশ্চেনগুলো সলভ করে নিয়েছি। বাকিটা করুক, আগামীকাল অ্যানালাইজ হবে আমাদের। বাকিগুলোও করো, টপিক ওয়াইজ ইউনিট 8-এর আরও অনেক দেওয়া হয়েছে, কোয়েশ্চেনগুলো সলভ করো, ঠিক আছে? যেগুলো ভুল হচ্ছে এগুলো ভালো করে একটু দেখবে, হ্যাঁ, এক্সপ্লেনেশনগুলো ভালো করে দেখবে, গুগল করবে, একটু পড়াশোনা নিজের থেকেও করবে, হ্যাঁ, শুধু কোয়েশ্চেন সলভ করে বেরিয়ে যাবে না, কারণ রিপিট হতে পারে ওগুলো, বা ওই ধরনের ওই প্যাটার্নটা, ওই কনসেপ্টগুলো কাজে লাগবে। পড়ার চেষ্টা করছি, যেগুলো ভুল হচ্ছে ওগুলো, যেগুলো এক্সপ্লেনেশন আছে সেগুলো তো দেখছি, আর যেগুলো নেই সেগুলো গুগল করছি। বেশ 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 বেশ। যেহেতু কোয়েশ্চেন একাধিক আছে, 15,800 সামথিং কোয়েশ্চেন্স আছে যেহেতু, কাজে আমার পক্ষে মানে রাতারাতি তো এগুলো সম্ভব নয়, এবং আমি অন্য কাউকে দিয়ে এগুলো করাই না, নিজে করি, কারণ ভরসা পাই না আমি। তো সেই কারণে যাই হোক, সময় লাগবে, কিন্তু সময় লাগলেও তোমরা নিজেরাও তার মধ্যে ইতিমধ্যে পড়াশোনা করতে পারো, এবং টাইম টু টাইম তো পাবেই। যাই হোক, এগুলো এবং নেটের PYQগুলো ভালো করে দেখে নিও, ওগুলোই নেটে কিন্তু কমন আসবে, এবং ওয়েস্ট বেঙ্গল সেটাও কিন্তু ওগুলোই আসে, খুব বেশি ডিফিকাল্ট কোয়েশ্চেন্স করে না, তার বইয়ের নাম, তার টার্মিনোলজিসগুলোর নাম, এগুলোই বেশি করে জানতে চাই। গ্রিন রিভলিউশনের একটা বড় সেই সময়টিকে তারা দেখানোর চেষ্টা করেছেন, ওগুলো আগামীকাল বলে দেবো। গ্রিন রিভলিউশনসের সময় তারা বেশ কতগুলো কথা বলেছিলেন সামনে রেখে।
শ্রেয়সী ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। স্থাপিতা? হ্যাঁ স্যার ঠিক আছে। সমৃতা? আর দীপিকা দাস ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আর আর কে আছো? আর তো কেউ নেই দেখছি, বাকি তো সব বেরিয়ে গেছে। অনিন্দিতা? ওকে, সমৃতা ওকে। অনিন্দিতা? ঠিক আছে, বলছিলাম স্যার আপনাকে কি এরপর একটু ফোন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রেয়া ঠিক আছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। সোহম? শুভম? শুভম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। আমি একটা সেই জিনিস জানতে চাইছিলাম। বলো। বলছিলাম স্যার, সফটওয়্যার যেটা বললেন সেটা হচ্ছে রাষ্ট্র যে নমনীয় ভাবে যে ডিসিশন গুলো নিচ্ছে বা ভাবছে ওটাকে একটু সফট পাওয়ার বিষয়টা চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর একটা স্যার জিনিস আমি যেটা জানছিলাম স্যার, যে সফটওয়্যারে সেটা স্যার হার্ড পাওয়ার থাকবে, এখানে কি রুটেলরা কি এখানে কি হার্ড পাওয়ারের সম্পর্কে কিছু বলেছেন না শুধু সফট পাওয়ারই বলেছেন? হার্ড পাওয়ার সম্পর্কে আমি কিছু পাইনি, তবে আইনের অনুশাসন আছে যখন, তখন সেটা হার্ড পাওয়ারকেও ডিনোট করে, কিন্তু কমপ্লিট নয় সেটা। কারণ একটা দেশে আইন থাকা মানেই হচ্ছে যে সে কতগুলো হার্ড পাওয়ারকেও সেখানে প্র্যাকটিস করে। বাট হার্ট আমরা নই, আমাদের ফিচার্সটা হার্ট নয়, আমরা ব্যালেন্স করি। অনেক অন্যায় হয়, অবিচার হয় আমাদের, তারপরেও আমরা এগুলো একটু চোখ বুঝে কান বুঝে থাকি, কারণ জানি যে অন্যায়ের এগেনস্টে যখন আমরা জাজমেন্ট করতে যাব তখন আরেক ধরনের অন্যায় হবে। অর্থাৎ যে লোকটি হয়তো সেখানে চুরি করেছে, তাকে যদি আমি আজকে গিয়ে জেলে ঢুকিয়ে দিই, পানিশ করি, তাহলে তার প্রতি সেটা অন্যায়ই হবে, হিস্টোরিক্যাল অন্যায় হবে সেটা একটা। কীরকমভাবে দেখা যাবে যে সে চুরি করছে, তার অন্যতম কারণ হচ্ছে যে সে ভালো কোনো পরিবেশে মানুষ হয়নি, ওটা তার তো সেটা অপরাধ নয়, সে ওটাই অপরাধটা দেখে বড় হয়েছে, বা সে ছোটোখাটো কোনো চুরি করছে, তার কারণ তার কাছে এখন কাজ নেই, তার কাছে জব নেই। আমরা তো তার জন্য জব ইনশিওর করতে পারিনি। চায়না যেমন প্রত্যেকের জন্য কাজের অধিকার সুনিশ্চিত করেছে, তাদের ফান্ডামেন্টাল রাইটস এটা, আমাদের দেশে তো সেগুলো নেই। তারা যেহেতু সোশ্যালিস্ট, তাই ওগুলোকে ভ্যালুস দিয়েছে, ইকোনমিক ইকুয়ালিটিকে ইনশিওর করতে গিয়ে তারা ওগুলো করেছে, ইকোনমিক রাইটসকে তারা মেনে নিয়েছে সেখানে। আমরা সেখান থেকে সেখানে মানুষের ইকোনমিক ইকুয়াল রাইটসটাকে এখানে হয়তো ভ্যালুস দিইনি এতটা বেশি, ছিল একটা সময়, বের করে দিয়েছে এখন আমরা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সেখানে কি করছি। তাহলে একটা মানুষ যে চুরি করেছে তাকে যদি তুমি এখন গণধোলাই দাও, তাহলে তুমি আর এক ধরনের অন্যায় করলে, কারণ তুমি হিস্ট্রিটা তার না জেনেই তুমি তাকে গণধোলাই যেটা দিলে, সেই গণধোলাইটা কিন্তু ওকে আরও অনেক হার্ড বানিয়ে দেবে, আরও অনেক কিন্তু অন্যায় করতে কিন্তু উদ্বুদ্ধ করবে, ও তাতে সংশোধন হবে না। তো সংশোধন যদি করতে হয় তাহলে রুট থেকে সংশোধন করতে হবে। কি বলছো শ্রেয়া? ওকে, তো এই যে বিষয়গুলো, একটা মানুষকে তুমি যে অন্যায় করেছে, এবং অন্যায় করার প্রবণতা তোমরা জানো যে ছোটোখাটো অন্যায়গুলো বেশিরভাগই দেখবে সাধারণ মানুষই করে, যারা এত শিক্ষিত নয়, সচেতন নয়, তারাই করে। তারাই দেখবে অন্যের অধিকারে গিয়ে হস্তক্ষেপ করে, হার্ম প্রিন্সিপালসকে তারাই হয়তো প্র্যাকটিস করে, বা তারা হয়তো করেছে কোনো সময়। তো তাদেরকে তুমি এখন জেলে ঢুকিয়ে দেবে, তার ইতিহাসকে না জেনে আইনকে সেখানে স্ট্রিক্টলি প্রয়োগ করবে, তো সেটা তো আরেক ধরনের অন্যায়। তো অন্যায়েরকে মানে থামাতে গিয়ে তুমি আরেক ধরনের যখন অন্যায় করে বসবে, তখন সেটা কিন্তু অন্যায়কে অন্যায় প্লাস অন্যায় দুটো মিলে আর একটা যেটা হবে সেটা হচ্ছে মাল্টিপ্লাই হয়ে যাবে সেটা, বা মাল্টিপ্লাই হলে আলটিমেটলি যার যে রেজাল্টটা বেরিয়ে আসবে সেটা আরও অনেক বড় হবে। তো কাজে এটা ভালো হবে না, ক্ষতি হবে। তো কাজেই এটা হার্ড পাওয়ারটিকে ব্যবহার এই কারণে একটু কম করা হয়। এটা একেবারে বলতে পারো যে এটা স্টেটের আইডিয়া একেবারে, যে চোর পালালে পুলিশ আসে, অনেক সময় আমরা জানি না চোর পালালে পুলিশ আসে। এটা কোথাও গিয়ে আমাদের এই পুরোনো মডেলে এগুলো ডেভেলপ করেছে, পুরোনো মডেলে এগুলোই ছিল। তো চোরটা সেই বাড়িতেই গেছে যে বাড়িতে হয়তো প্রচুর খাবার দাবার, চাল ডাল, সোনা গয়না আছে সেখানে, এবং যে গেছে সে হয়তো রবিনহুড, সে চুরি করে নিয়ে গিয়ে হয়তো 500টা মানুষকে খাওয়াবে। তো সেই কারণে পুলিশ দেরি করে আসলো, ঠিক আছে চলে, এক প্রকার পুলিশ না যেটা পুলিশের যেটা কাজ ছিল হয়তো সেটা পারেনি, বা অ্যাডমিনিস্ট্রেশনের যেটা কাজ ছিল সেটা পারেনি, কিন্তু রবিনহুড করে দিয়েছে চুরি করে সেটা। এবার চুরি করাটা অন্যায়, কিন্তু ওটার মধ্যে দিয়ে যেটা হয়েছে রবিনহুড পলিসি ভালো হয়েছে, এক প্রকার ইনডিরেক্টলি এটা মেনে নেওয়া হলো। এই বিষয়গুলোই সেখানে আলোচনায় আসে আর কি। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে তাহলে এই কোয়েশ্চেন্সগুলো সলভ করি। আমরা বাকি আরও কোয়েশ্চেন্স অনেক দেওয়া আছে টপিক ওয়াইজ, অমর্ত্য সেন দেওয়া আছে, আমি এর আগেও ক্লাসও বলেছি তোমাদের, অমর্ত্য সেন আছে থেকে শুরু করে আরও 4-5 জন দেওয়া আছে, অতুল কোহলি আছে,
দেখে নিও ওগুলো, ক্রমবর্ধনও বোধহয় আছে, তো দেওয়া হয়েছে এগুলো, সংখ্যাটা দেখবে 20-25-এর উপরেই পাবে তোমরা, যদি পাচ্ছ তাহলে ধরে নেবে যেগুলো দেওয়া হয়েছে, পারলে লাস্ট আপডেট কবে করা হয়েছে ওটাও দেখতে পারো, তো দেখে নিয়ে সলভ করো, যদি অ্যাডভান্স লেভেলে পড়তে চাও কাজে আসবে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাক, গুড নাইট, দেখা হবে আগামীকাল।